Hello everyone. Welcome to live ক্রিকেট ইন আড্ডা। এটা আমাদের ফার্স্ট এপিসোড এবং আমাদের ফার্স্ট শো ক্রিক অ্যাডমায়ার্স বাংলাদেশ থেকে। আমরা মূলত বাংলাদেশ ক্রিকেটের হিস্ট্রি, বাংলাদেশ টিমের ক্রিকেটার বা আমাদের যারা ক্রিকেটার আছেন ডিভিশন বা ডিস্ট্রিক্ট লেভেলে বা যারা প্রিমিয়ার লিগস খেলেন তাদেরকে নিয়েই আসলে আমাদের এই পেজ এবং গ্রুপ। সো আজকে আমাদের লাইভে বিশেষ কিছু গেস্টস আছে। সো আমি এক এক করে সবাইকে আমাদের লাইভে এন্ট্রান্স দিব। আমাদের সাথে আছেন সাইফুল ভাই ফ্রম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। হ্যালো আবির। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমাদের সাথে আছে দীপু ফ্রম আন্ডার 19 টিম, যে এবার চ্যাম্পিয়ন হয়ে এসেছে, ওই সেই টিমের সদস্য দীপু। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছেন আরেক প্লেয়ার, তরুণ প্লেয়ার ইয়াসির আলী রাফিয়া। সাইফুল ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ইয়াসির, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন সাইফুল ভাই? আছি, ভালো আছি। এবং আমাদের সাথে আছে আমাদের সবচেয়ে প্রিয় সাব্বির ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। ভাই কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, আসসালামু আলাইকুম। চিটাঙ্গা মুটু, কি খবর? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। কি অবস্থা? আমরা আমাদের সেগমেন্টটা স্টার্ট করি। আমরা ফার্স্টেই সবার কাছে একটু যাব। আমাদের ঈদের আবছাটা বা ঈদের আনন্দটা এখনো ঠিকমতো রেস্টটা কাটেনি। সো সবার কাছ থেকে আগে জানতে চাইবো সবার ঈদ এবার কেমন কেটেছে। ফার্স্টেই যাব সাইফুল ভাইয়ের কাছে। আমার ঈদটা যদি বলা হয় যে ঈদের দিন অফিস করেছি, ঈদের পরের দিন অফিস করেছি। যদিও খেলাধুলা নেই, কিন্তু খেলাধুলার খবর প্রতিদিন দিতে হয়েছে আমাদের, স্টোরি করতে হয়। আমরা ঈদের দিন বলেন বা ঈদের আগের দিন থেকে আমরা শুরু করেছিলাম যে ক্রিকেটারদের ইন্টারভিউ নেওয়ার জন্য, এবং ইন্টারভিউ নিয়েই সেই ইন্টারভিউ স্টোরি করেছি। মোটামুটি ভালো লাগে আসলে। এই ঈদের দিন অফিস করাটা যে প্রথম তা না, ক্যারিয়ারের 12 বছর ধরেই আমাদের মিডিয়াতে হচ্ছে একটা ঈদে অফিস করতে হয় আর একটা ঈদে ছুটি পাওয়া যায়। তো ঈদের সঙ্গে আসলে অফিস করার যে একটা সম্পৃক্ততা, সেটি মানে অভ্যস্ত হয়ে আছি এবং ক্যারিয়ার জুড়ে করছি। এবং আমার কাছে মনে হচ্ছে যে ভালো অভিজ্ঞতা ছিল। এবারের অভিজ্ঞতাটা একটু ভিন্ন, কারণ হচ্ছে খেলাধুলা নেই। আমরা ক্রিকেট রিপোর্টার বা খেলাধুলা রিপোর্টার, স্পোর্টস রিপোর্টার, খেলাধুলা নিয়ে আমাদের কাজ করতে হয়। তো কষ্ট করতে হয়েছে, একটু চ্যালেঞ্জ ছিল ঈদের দিনও আসলে স্টোরি করা। আমরা ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি বা ফুটবলার যে পিচে কাজ করতে না কেন, সবকিছু মিলে দিন শেষে একটা প্রাপ্তি থাকে। অবশ্যই ভালো একটা ঈদ ছিল এবার। ওকে, সাব্বির ভাইয়ের কাছে আসবো। এবারকার ঈদটা বলতে পারেন একটা ডিফিকাল্ট টাইমে গেছে আর কি। কারণ দেখেন, করোনার ফ্যাক্ট চলতেছে, দেশের এরকম মহামারী অবস্থায় একটা সিচুয়েশন চলতেছে। আবার একদিকে পজিটিভ সাইন কি বলতে পারেন যে আমি 2-2.5 মাস ধরে রাজশাহীতে আছি আমার ফ্যামিলির সাথে। এরকম টাইম না বেসিক্যালি কখনো পাওয়া যায় না। সাইফুল ভাই জানেন, আপনি যারা ক্রিকেট প্লেয়ার সবাই জানে, কারণ এরকম টাইম বেসিক্যালি কখনোই পাওয়া যায় না। আর নর্মালি ঈদ তো সবসময় বাসাতেই করা হয়, বাট কখনো কোনো দেশে বাইরে করা হয় খেলার জন্য। বাট এরকম যে 2 মাস 2.5 মাস একসাথে বাসে থেকে তাদেরকে টাইম দেওয়াটা সো টাফ আমাদের ক্রিকেটার প্লেয়ারদের লাইফের জন্য। টু বি অনেস্ট, সাইফুল ভাইয়ের জন্য ডিফিকাল্ট হবে, সবার জন্যই। বাট আমাদের জন্য খুবই এবার খুব ব্লেসফুল লাইফ বলতে পারেন যে আমার খুব ভালো কাটছে এবার ঈদটা, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এবার দীপুর কাছে যাব। দীপু, শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ, আমার নেটটা একটু ডিস্টার্ব করতেছে মনে হয়। ওকে, ঈদ কেমন কেটেছে সেটা একটু যদি শেয়ার করেন। দীপু শুনতে কথা পাচ্ছেন? শুনতে পারি না আসলে। ওকে, ঈদ আমার কেমন একটু আটকে কেটেছে? আসতেছে। আটকে আসতেছে। ওকে, এখন শুনতে পাচ্ছেন? এখনো সেম মোটামুটি আটকাচ্ছে, তো একটু প্রবলেম করতেছে। নেট মেবি ডিস্টার্ব করতেছে একটু। ঝড় বৃষ্টি হচ্ছে তো মনে হয়, এই জন্য হতে পারে। হতে পারে। ওকে,
দীপু শুনতে পান তাহলে একটু শেয়ার করলে ভালো হয়। টোটালি কি শোনা যাচ্ছে না? একদম আমার মানে মনে হয়- আটকে আটকে আসতেছে কথাগুলো। আমার মনে হয় রাব্বি অনেক হ্যাঁ excited এখন ঠিক বলতে আছে, বলতে, ওটা মোটামুটি জিজ্ঞেস একটু করেন। শুনতেছি। রাব্বিরে জিজ্ঞেস হ্যাঁ, করেন, রাব্বি এখন অনেক excited, শোনা যাচ্ছে? অনেক লাফাইতেছে। ওকে, রাবি ভাই তাহলে বলেন। হ্যাঁ, এরকমই আমি 2018 সালে আরেকবার করছিলাম, যদিও তখন এরকম প্যান্ডেমিক অবস্থা ছিল না। আহ, একটা জিনিস রুমন ভাই যেটা বললো, হ্যাঁ, একটা জিনিস খুব খারাপ লাগছে যে দেশের অবস্থা তো খারাপ, সব পুরো বিশ্বের অবস্থা খারাপ, কিন্তু ফ্যামিলির সাথে অনেক লম্বা একটা টাইম আমরা স্পেন্ড করতে পারতেছি। ওই জিনিস একটা ভালো দিক আমি বলবো। তো বাসায় বসে সবাই কাটাইছি এই। ওকে, পাচ্ছেন এখন? হ্যালো, আমার মনে হয় আবির ভাই, দীপু আর রাব্বি তো একই জায়গায় থাকে না, ওদের দুজন একসাথে করে হ্যাঁ। নিতেন, একই জায়গায় বাসা থাকতো দুজন একসাথে। আমার মনে হয় সেটা। দীপু আপনি মেবি আরেকবার ঢুকলে বেটার হয়, তাহলে লাইভটা ক্লিয়ার, আপনি মেবি শুনতে পারবেন আমাদের। আমি বেরো হলে বেটার হবে, মেবি বেরো আবার ঢুকলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বের হয়ে আবার ঢুকেন, হ্যাঁ শিওর। ওকে, তাইলে আমরা নেক্সট সেগমেন্টে যাই। সাইফুল ভাই আপনি যদি একটু স্টার্ট করতেন আমাদের সাথে। ক্রিকেট প্রসঙ্গের উপর না আসলে অন্য কিছু দিয়ে শুরু করব? আপনার যেভাবে সুবিধা হয় ভাইয়া। আমি দুজন ক্রিকেটারকে, সাব্বির এবং ইয়াসির, দুজনকে আসলে শুরু করতে চাই। যদিও সাব্বির বলেছে যে পরিবারের সঙ্গে মানে এই একটা সুযোগ যে প্যান্ডেমিকটা সুযোগ করে দিয়েছে পরিবারের সঙ্গে ঈদ করে দেওয়ার, কিন্তু ক্রিকেটিং অ্যাসপেক্ট থেকে যদি বলতে হয়, ক্রিকেটটাকে নিশ্চয়ই মিস করছেন আপনারা, কারণ আপনারা মাঠ করতে পছন্দ করেন। যদি সবকিছু স্বাভাবিক থাকতো আপনারা ঢাকা প্রিমিয়ার লিগ খেলতেন। সুতরাং এখন আসলে ক্রিকেটের স্থবিরতা আছে, ক্রিকেটে সবকিছু মিলে ক্রিকেটকে আপনারা কতটা মিস করছেন? না, বেসিক্যালি ক্রিকেট তো অবশ্যই মিস করছে আমরা, যেমন আপনারা যেমন সাংবাদিকতা করেন এবং আপনাদের অফিস অনেক মিস করছে, আমি শিওর অনেক মিস করছেন আপনারা। আমরা যারা ক্রিকেট প্লেয়ার আছি অবশ্যই আমরা মাঠকে মিস করছি, ঢাকা প্রিমিয়ার লিগ মিস করছি, তারপর হচ্ছে আমাদের মিরপুর স্টেডিয়াম মিস করছি, প্র্যাকটিস ফ্যাসিলিটি মিস করছি। অবভিয়াসলি এটা বলতে পারেন যে আমরা অনেক মিস করছি। আসলে এখন যে 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 সিচুয়েশন চলতেছে দেশের, আসলে আমাদেরকে সেফ থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। খেলাধুলা তো সবসময় আসবে, লাইভ আগে না বাঁচলে কখনোই খেলা পসিবল না। সো আমরা চেষ্টা করছি নিজে সেফ থাকার জন্য, অ্যাটলিস্ট সেফ দ্য অ্যাট দ্য সেম টাইম আমরা পরিবারকে সেভ করার জন্য, অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশবাসী সেভ করার জন্য। সো আমাদের মেইন উদ্দেশ্য আগে যে আমরা নিজে যদি সেফ থাকতে পারি, ক্রিকেট ম্যাচ আমরা অনেক পাবো, কিন্তু আগে সেফ থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা যদি আমরা ওভারকাম করতে পারি, ইনশাল্লাহ আবার ঠিক মতো সব মাঠে খেলা চলবে, আবার আমরা প্লেয়াররা মাঠে খেলবো ইনশাল্লাহ। ইয়াসির, সেম কথা। নিজে সুস্থ থাকলে হয়তো আল্লাহর মতো অনেক ম্যাচ খেলতে পারবো, সামনে অনেক খেলা খেলতে পারবো। যদিও স্টেডিয়াম, মাঠ সবকিছুই মিস করছি, নর্মাল লাইফ আমাদের যেটা মাঠে থেকে। তো স্বাভাবিক, যত দোয়া করছি আল্লাহর কাছে যে যত তাড়াতাড়ি হোক এই জিনিসটা ঠিক হয়ে যাক, আমরা সবাই সুস্থ থেকে মাঠে আবার ফিরতে পারি। আবির দুষ্টুমি করে বললে যে আমাদের তিনজনের গন্তব্য কিন্তু একই জায়গায়, মাঠে। ওনারা মাঠে খেলেন, আমরা হচ্ছে সেটা কাভার করি। সুতরাং ওনারা যেভাবে মিস করছেন, আমরা সাংবাদিকরাও খুব মিস করছি। বিশেষ করে লাস্ট মনে হয় মিরপুরে গিয়েছে, মানে হোম অফ ক্রিকেটে শেরে বাংলা স্টেডিয়ামে 16 মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের যে ফার্স্ট রাউন্ডের ম্যাচ ছিল 16 মার্চ, প্রথম ম্যাচ ছিল 15 মার্চ। এই 16 মার্চ থেকে আসলে অফিস কেন্দ্রিক অফিসেই আসলে থাকছি, রিপোর্ট করছে। আসলে ক্রিকেট রিপোর্টার হিসেবে আমরা খুব মিস করছি এই মুহূর্তে। আমি যদি বলি ইয়াসির, আমি রাব্বিরাকে, তাকে রাব্বি বেশি বলি, রাব্বি সাব্বির, যে এই মুহূর্তে যে বিষয়টা হচ্ছে যে মেন্টাল অ্যাডজাস্টমেন্টটা কতটুকু জরুরি। আপনারা সবাই আসলে ফিজিক্যাল যে ফিটনেস গুলো আপনারা করছেন, কিন্তু মেন্টাল অ্যাডজাস্টমেন্টটা সেটা কতটুকু আপনাদেরকে আসলে কতটুকু আপনারা ধরে রাখতে পারছেন, বা কতটুকু নিজেরা আপনারা অনুভব করছেন যে এই অ্যাডজাস্টমেন্টটা সবচেয়ে জরুরি?
আমার কাছে মনে হয় যে এই যে সময়টা আমরা বেসিক্যালি আমরা প্র্যাকটিস করতে পারছি না, বাইরেও যেতে পারছি না, জিম করতে পারছি, রানিং করতে পারছি না, আমাদের সব কাজ বাসার মধ্যেই করতে হবে। এই থেকে আমার কাছে শিক্ষা দিতে মনে হয় যে এটা মেন্টালি অনেকটা এফেক্ট করে, যে মাঠে যেতে প্লেয়াররা মাঠে যেতে পারছে না, বা একটু নর্মাল লাইফ লিড করতে পারছে না, একটু বাইক চালাতে পারছি না, একটু গাড়ি ড্রাইভ করতে পারছি না, কারোর সাথে দেখা করতে পারছি না। অনেক ক্ষেত্রে ক্রিকেট বাদেও পার্সোনাল লাইফ থেকে শুরু করে যে কোনো সময় মেন্টালি অনেক সময় এফেক্ট হওয়া যায়। বাট যদি ঠিকঠাক যদি আমার নিজে চিন্তা করে থাকি যে না, এটা আমার একটা লাইফ, এটা আমার একটা ফ্যামিলি, আমার বাসায় আব্বু আম্মু আছে, আমার বউ আছে, ভাই ব্রাদার, ভাস্তা ভাগনা সবাই আছে, ওদেরকে একটু টাইম দিই। বেসিক্যালি কখনোই এদের টাইম দেওয়া আমার হয় না। সবাই টাইম চাই, যে কোনো বাপ মাই ছেলের টাইম চাই, যে কোনো ওয়াইফ তার হাজব্যান্ডের টাইম চাই। সো আমি বেসিক্যালি চিন্তা করছি যে 2 মাস 3 মাস যেখানে আছি, যেখানে থাকি না কেন, রাজশাহীতে চলে আসি এবং এখানে এসে আমার বাবা মাকে টাইম দিই, কারণ তারা অবশ্যই টাইম পাওয়ার যোগ্যতা অর্জন করেছে এবং তাদেরকে আমি টাইম ঠিকমতো দেওয়া হয় না ক্রিকেট লাইফ থেকে। তো আমার কাছে মনে হয় যে এটা একটা মেন্টালি একটা কি বলতে পারেন হ্যাপিনেস হতে পারে, এটা মেন্টালি একটা লেসন হতে পারে যে কিভাবে নিজেকে বাসায় মন ভরে নিজের ফ্যামিলিগতভাবে ফ্যামিলিকে টাইম দেওয়াটা, এবং এখানে বাসায় থেকে কি কাজ করা যায়, অথবা যোগা করা যায়, মেডিটেশন করা যায়, অনেক সময় রানিং স্কিপিং করা যায়, সিঁড়িতে অনেক সময় এক্সারসাইজ করা যায়। সো এগুলা করতে করতে অথবা অনেক সময় মেন্টালি কাম অ্যান্ড কুলের অনেক চিন্তা ভাবনা আসে। সো এখান থেকে মনে হয় যে আমাদের টেম্পারমেন্টটা অ্যাকচুয়ালি, যে টেম্পারমেন্ট আমরা সবসময় চলাফেরা করি, ওইখান থেকে বেরিয়ে এসে নর্মাল টেম্পারমেন্টে নর্মাল লাইফ লিড, আমরা কিছুই না আসলে, নর্মাল সেলিব্রিটিও না, আমরা নর্মাল একটা মানুষের লিড করতে চাই। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় এটা খুব ভালো একটা হবে আমাদের জন্য। তানভীর, আমি যদি বলি গত বছর ঠিক এই সময়ে আপনারা বিশ্বকাপ খেলার জন্য ইংল্যান্ডে ছিলেন, আমিও সাংবাদিক যখন ইংল্যান্ডে ছিলাম, সম্ভবত নিউজিল্যান্ড ম্যাচের আগের দিন ছিল আজকে। তো ঈদের সময়, ঈদটা আমরা করেছি কিন্তু লন্ডনে, আমরা সবাই, আপনারাও করেছেন, আমরাও করেছি। ঈদের দিন সারাদিন হচ্ছে সকালবেলা দুপুর পর্যন্ত হচ্ছে যে যার মতো করে পরিবারকে ওখানে আসলে টিমমেটকে সময় দিয়ে, বা বাঙালি যাদের সঙ্গে আপনাদের পরিচয় আছে তাদের সঙ্গে সময় দিয়ে দুপুর বেলায় এসে আপনারা ওভালে প্র্যাকটিস করেছিলেন, আমরাও করেছি। যে বিষয়টা বলছিলেন আসলে পরিবারের সঙ্গে যে সময় দেয়, আপনারা বিভিন্ন খেলার কারণে বিভিন্ন সময় দেশের বাইরে ছিলেন, বা খেলার কারণে পরিবারের বাইরে থাকতে হয়েছে, কিন্তু এই প্যান্ডেমিকটা কিন্তু একটা সুযোগ করে দিয়েছে পরিবারকে সময় দেয় এবং মেন্টালি আসলে রাইট। নিজেদেরকে আরো জাগ্রত করার জন্য, যেটা মনে নিঃসন্দেহে বলা হচ্ছে। দেখেন, আমার কাছে মনে হয় যে 30 বছর 25 বছর আগে যে ট্র্যাডিশন গুলো ছিল বাংলাদেশে, সেগুলো কিন্তু আবার ফেরত আসছে। যেমন ঘরে বসে নামাজ পড়াটা, অনেকজন বাসায় নামাজ পড়ে না, অনেক সময় বাইরে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে। 2 নাম্বার হচ্ছে অনেক সময় দেখেন এখন বাংলাদেশের আকাশে ম্যাক্সিমাম দেখবেন ঘুরে ওড়াচ্ছে সবাই। তো অনেক এটা ঘুরে ওড়াটা মনে হয় তারা তারা চলতেছে বিকাল বেলা। সো আমার কাছে মনে হয় যে এই কিছু জিনিসগুলো উঠে গেছিল বাংলাদেশ থেকে, ওইটা এই করোনা ফ্যাক্টের কারণে হোক বা যে কোনো একটা কারণে হোক, আমরা আবার ব্যাক পেয়েছি, ফ্যামিলির সাথে সময় কাটানোর ব্যাক পেয়েছি, ফ্রেন্ড সার্কেলের সাথে হয়তো বা আড্ডা করতে পারছি না, কিন্তু একটা এমন একটা গ্রুপ করছি আমরা, যেটা আমরা আড্ডাবাজি করে বা হয়তো বা লাইভ করতে পারছি, সবার সাথে কানেক্ট হতে পারছি। সো আমার কাছে মনে হয় যে এটাও একটা মজার দিন। আর যেটা আপনি বললেন যে হ্যাঁ, ইংল্যান্ডে গত বছর ছিলাম, সেই সময় আমি আমার ফেসবুকে কিছু ফেসবুকে হয় না যে কিছু 1 বছর পর পর কিছু পোস্ট আসে, পোস্ট ব্যাক আসে, নোটিফিকেশন আসে। তো ওইটাই আমার কাছে আসতেছে যে আমি এই সময় এখানে ছিলাম লর্ডসে, আমরা লন্ডনে আমরা ঈদ করছি, আমাদের সেলফি আছে, আমাদের বন্ধু বান্ধবের সাথে ছবি আছে, সাকিব ভাইয়ের ছবি আছে, মুশফিকের সাথে ছবি আছে, গ্রুপ ছবি আছে। সো এগুলো অনেক রিমেম্বারিং আর অনেক সুইট টাইম। আসলে ওটাও তো আমাদের একটা ফ্যামিলি। সো আমাদের দুটা ফ্যামিলি, একটা হচ্ছে ক্রিকেট ফ্যামিলি, একটা হচ্ছে আমাদের পার্সোনাল ফ্যামিলি। সো দুটাকে টাইম দিতে পেরে আসলেই খুব ভালো লাগে আমাদের। আহ, আমি একটু বলি যে এই মুহূর্তে সম্ভাবনাময়ী যে ক্রিকেটার ইয়াসির আলী, আহ, উদীয়মান ক্রিকেটার যাকে বলে, খুব আমরা যদি দেখি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ডাক পেয়েছিলেন টেস্টে, পাশাপাশি আয়ারল্যান্ডেও আপনি গিয়েছিলেন ট্রাইনেশন খেলতে, বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে, যদিও এখনো বাংলাদেশ দলের খেলার অভিজ্ঞতা হয়নি। আমার কাছে মনে হয়, কি মনে হয় আপনি বলবেন যে এই যে একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন আপনারা, যারা উদীয়মান ক্রিকেটার, তরুণ ক্রিকেটার, আর তাদের কতটুকু আসলে মেন্টালি শক্ত থাকা এই এই শিক্ষা থেকে নেয়া? সরি, আবার একটু করবেন, আমি লাস্টে আপনার কথা শুনিনি। মানে এই যে একটা কঠিন সময় যাচ্ছে, এই কঠিন সময়ের মধ্যে যারা ইয়াং ক্রিকেটার, আপনার মতো যারা ইয়াং ক্রিকেটার বা ইমার্জিং ক্রিকেটার, তারা কিভাবে নিজেদেরকে আসলে মেন্টালি বুস্ট আপ করছে? আসলে এখন যে সিচুয়েশনটা আমাদের হাতে নেই, তো আমরা চাইলে ওটাকে কন্ট্রোল করতে পারবো না।
তো যে জিনিসটা আমি করছি, আই এম শিওর যে ম্যাক্সিমাম আমার মধ্যে যারা ক্রিকেটার আছে সবাই করছে। প্রথম হচ্ছে ফ্যামিলিকে খুব ভালোভাবে টাইম দিচ্ছে। সেকেন্ডলি হচ্ছে যে আমরা সবসময় সাবির ভাই যেভাবে বললাম, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় কি ফ্যামিলিকে, ইভেন আমাদের চাচা মামা ইভেন যারা থাকে তাদেরকে সময় দিতে পারি না। তো এখন একটা খুব ভালো সময় তাদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট করার, যে এতদিন সময় দিতে পারিনি, তো খুব ভালো একটা সময় কাছে এভাবে মেন্টালি নিজেকে ব্যস্ত রাখছি অন্যদিকে। আর হচ্ছে বাসায় যা করার, যেভাবে করার যা করার ওসব তো আছেই, যে যে যেভাবে পারছে সবাই দেখছেন আপনারা, জিম ওয়ার্কআউট, যোগা সবই করছে। তো আই থিঙ্ক ইটস আ গুড টাইম যে ফ্যামিলিকে টাইম দেওয়াটাই আই থিঙ্ক এখন সবচেয়ে বড় মেন্টাল বুস্ট আপ আমাদের জন্য। ওকে, আমি একটু আসতে চাই দীপুর কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, সরি ভাই, আমার একটু নেট প্রবলেম করতেছিল আসলে। ওকে, সো আমরা যেটা ফার্স্টলি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি আপনার এবারে ঈদ কেমন কেটেছে? আসলে এবার ঈদ বলতে গেলে কখনো ভাবি নাই আসলে এমন ঈদ কাটাতে হবে কোনো সময়। আসলে এটা পুরো পৃথিবীর জন্য একটা বড় দুর্যোগ হিসাবেই আমি মনে করি। ঈদটা বলতে গেলে এবার ফ্যামিলির সাথে বেশি সময় কাটানো, ফ্যামিলির বাইরে যাওয়া হয়নি, বলতে গেলে বাসার বাইরে যাওয়া হয়নি একদম, নামাজ পড়া ছাড়া। যতটুকু সম্ভব পারতেছি আর কি, আসলে বড় ভাইরা যা বললো ফ্যামিলিকে সময় দেওয়া, আর ফ্যামিলিকে সময় না দেওয়া ছাড়া তো এখন আর কোনো ওয়ে না আর কি। ওকে, আমরা এবার একটু সাবির ভাইয়ের কাছে আসবো। সাবির কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি যদি ঘুম থেকে উঠে দেখেন আপনি বাংলাদেশের ক্যাপ্টেন, তখন আপনার প্রতিক্রিয়া কেমন হবে? শুনতে পেয়েছেন? ঘুম থেকে ওটা যদি বাংলাদেশের ক্যাপ্টেন যদি আমি মনে করি, এক্সেলের হওয়ার কিছু না, অস্বাভাবিক কিছুই না, সবকিছু সম্ভব। যেটাও এটা অসম্ভব কিছুই না, বা এটাও সম্ভবও এখন না। বাট খুব ভালো লাগবে, দেশের হয়ে নেতৃত্ব করব, আর দেশকে রিপ্রেজেন্ট করবো আরো কাছ থেকে, প্লেয়ারদেরকে আরো কাছ থেকে রিপ্রেজেন্ট দেখবো, শুনবো, বুঝবো। সো খুব ভালো লাগবে, এক্সাইটেড। আমরা একটু দীপুর কাছে আসবো। যুব বিশ্বকাপ জয় নাকি জাতীয় দলে ডাক পাওয়া, কোনটা বেশি আনন্দদায়ক? বিশ্বকাপ জয়। থ্যাংক ইউ। একটা কমন কোয়েশ্চেন আমি আসলে সবার কাছে করতে চাই, সেটা হচ্ছে কি দীপু খেলে এসেছেন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ, সাব্বির ভাই অলরেডি মোর দেন 6 ইয়ার্স আছেন ন্যাশনাল টিমে। সো আপনার এবং রাবি ভাইও আপনি প্রিমিয়ার লিগ খেলেছেন, ন্যাশনাল টিমের সাথেও বিভিন্ন ট্যুরে গিয়েছিলেন, সম্ভবত মানে মেন স্কোয়াডে ছিলেন না। তবুও সবার কাছে একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে আপনাদের কাছে আপনাদের পার্সপেক্টিভ থেকে সবচেয়ে প্রিয় ম্যাচ এবং কোন বিজয়ের মুহূর্তটুকু আপনাদের সবচেয়ে প্রিয়? আপনি বলো। আপনি বলেন, আপনি ন্যাশনাল টিমে 6 বছর ধরে। আমার কাছে মনে হয় 2015 ইংল্যান্ড জয়টা ভেরি ইম্পর্টেন্ট। 2018 or 17 মেবি ইংল্যান্ডকে টেস্ট ম্যাচে হারানো, এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের। ওয়ার্ল্ড কাপে বলতে পারেন যে সাউথ আফ্রিকাকে ফার্স্ট ম্যাচ বিট করছি আমরা, ওয়েস্ট ইন্ডিজকে বিট করছি, এটা আমাদের জন্য গ্রেট অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। আমি যদি এবার বলতেন। আমি ন্যাশনাল টিমের সাথে ছিলাম দুটা সিরিজ। তো আমার কাছে সবচেয়ে ভালো ছিল যে আয়ারল্যান্ড সিরিজে লাস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানো। তো মোসাদ্দেক খুব ভালো ইনিংস খেলেছিল ওখান থেকে ফাইনাল ম্যাচটা। আর একটা টেস্টে ছিলাম, ওটা আল্লাহর মধ্যে জিতেছি। তো এই দুইটা ছিল আমার সবচেয়ে সুখকর স্মৃতি ন্যাশনাল টিমের সাথে। যদি জানতে চাই আপনার খেলা, সেটা প্রিমিয়ার লিগে হতে পারে বা ডিস্ট্রিক্ট ডিভিশন লেভেলেও হতে পারে, এরকম যদি কোনো ম্যাচ থাকে? একটা ম্যাচ বলবো যেটা যে লাস্টে একদম ফার্স্ট ক্লাস যে ম্যাচটা আমি খেলেছি বিসিএল কক্সবাজারে নর্থ জোনের এগেইনস্টে। আমি লাস্টে আমাদের 36 ওভারে 211 রান দরকার ছিল, আমি আর আশরাফুল ভাই ব্যাটিং করছিলাম। আশরাফুল ভাই আমাকে বলছিল যে রাব্বি তুই যদি খেলতে পারিস ম্যাচ আমরা জিতে যাব। তো আল্লাহর রহমতে আমি 111 করে ওই ম্যাচটা আমরা জিতেছিলাম।
তো আর ওটা হচ্ছে আমার সবচেয়ে স্মরণীয় একটা ম্যাচ। ওকে, দীপু। জি, বড় ভাইরা তো বললোই। আর আমার কাছে দেখায় ন্যাশনাল টিমে যদি বলেন, ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেটা সাকিব ভাই আর রিয়াদ ভাই আমাদের আর্লি 4টা উইকেট পড়ে গেছিল আর কি। তো ওই ম্যাচটা ওইখান থেকে ফিনিশ করছিল, মেবি সাকিব ভাই আউট হয়েছিল শেষে, মাহমুদুল্লাহ ভাই রিয়াদ ভাই নট আউট ছিল। ওই ম্যাচটা আমার কাছে অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আমরা যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলে এসেছেন, সেখানে যদি কোনো ওখানের কোন বিজয়টা আপনার সবচেয়ে বেশি মানে আনন্দদায়ক বা আপনার জন্য সবচেয়ে বেশি স্মরণীয়? বিশ্বকাপের মধ্যে তো ইন্ডিয়ার ম্যাচটাই, ফাইনাল ম্যাচটাই অবশ্যই, ওটা ছাড়া। ওখানে কোনো যে একটা স্মৃতি যদি আপনি শেয়ার করতে পারতেন ওই ম্যাচে। ওই ম্যাচে স্মৃতি স্মৃতি স্মৃতির চেয়েও বেশি তো অ্যাগ্রেশন বেশি ছিল সবার। আসলে সব টিম, আমাদেরও ছিল ওদেরও ছিল, দুই টিমেরই ছিল। ওইটা একটু মজাও লাগছে, খারাপ তোমাদের লাগছে। ট্রেনারকে বাংলা শিখেছে কে? ভাই আমাদের আমাদের থেকে কোচকে? ও প্রতিদিনই শিখে, মানে প্রতিদিনই ও শিখতে চায়, কিছু না কিছু একটা শিখে যায়, সারাদিনই বাংলা কথা বলতে যায়। ওকে, আমরা সাব্বির ভাইয়ের কাছে আরেকটু আসবো। সেটা হচ্ছে কি, কোয়েশ্চেনটা হচ্ছে এই, অ্যাডভার্টাইজমেন্ট করতে গিয়ে ক্যামেরার সামনে প্রথম অভিজ্ঞতা কেমন ছিল? আমরা একটু ক্রিকেটের বাইরে চলে এসেছি। ভেরি ডিফিকাল্ট ভাই, আসলে লাইফে চলার পথে অ্যাক্টিং করা যে ভেরি ডিফিকাল্ট আসলে ভাই, কারোর সামনে বা ক্যামেরার সামনে অ্যাক্টিং করা এটা ভেরি মাচ ডিফিকাল্ট। এই সাইফুল ভাইকে জিজ্ঞেস করেন, টিভির সামনে উনি তো অনেক টিভি অনেক সময় নিউজ পড়ায় বা নিউজ রিপোর্ট করে। তা আমার কথা মানে একটা শটকে 4 5 10 বার শট দিতে হয় একটা শট, মানে এক্সাম্পল একদম লাইক একদম যে পারফেক্ট না হয় ওই শটটা কোনো সময় হয় না। সো অনেক ডিফিকাল্ট, অনেক কষ্টের, আবার অনেক এনার্জেটিকও লাগে। লাইক আপনার কাছে একটা সময় মনে হয় যে আপনি আউলাই গেছেন, মানে উগলাই গেছেন, যে আসলে তখন 10 15 মিনিট ব্রেক না হলে আপনার তখন মনে হয় মানে যে আপনি কাম ব্যাক করতে পারবেন। তো আমার কাছে 4 5 শটের মনে হয় যে না, আমি মনে হয় আউলাই গেছি, আমি মনে হয় আজকে পাচ্ছি না। তো আমি তখন চিন্তা করি যে 5 10 মিনিট থিঙ্ক করি, চিন্তা করি এক্স্যাক্টলি কি বলতে হবে, তখন আমি আমার মতো গুছিয়ে বলে দিই আর কি। সো আমার কাছে মনে হয় অ্যাক্টিং করা সবচেয়ে বেশি ডিফিকাল্ট ভাই। অ্যাক্টিং করা এত সোজা না ভাই, আমি যতদিন মনে করছি, আজ ছোটতে মনে করতাম যে অ্যাক্টিং করা খুব সোজা, একটা গুলি মেরে দিলে মরে গেল, একটা চাকু বলে মরে গেল, কিন্তু অ্যাক্টিং এর যে ডায়লগ আছে আমার কাছে মনে হয় ডায়লগটা ভেরি ইম্পর্টেন্ট। সো আমার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে আমার কাছে। রাব্বির কাছে খুব ইজি মনে হবে, কারণ মোস্ট বিউটিফুল অ্যাক্টর। ভাই আমি অ্যাক্টিং করতে কখন দেখছেন ভাই আমাকে? এই যে তুই রানিং এর সময় যেভাবে অ্যাক্টিং করিস, পারছি না। ওটা ভাই ও বাপ, সবাই কি আপনার মতো ফিট ভাই? সালা, এই হচ্ছে কাজ ভাই, এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। ভাইয়া তো অনেক অ্যাডভার্টাইজমেন্ট করেছেন, কোনটা আপনার যদি কোনোটা প্রিয় থাকে এটা যদি একটু শেয়ার করা যায়। একটাই অস্কার আছে না, ওই যে অস্কার, ওটাই আমার কাছে সবচেয়ে অস্কার। ফেভারিট মনে হয়েছে। ও, আচ্ছা। আমি ডায়লগটা ভুলে গেছি, বাট আমার কাছে মনে হয় অস্কারটাই মেইন ফ্যাক্ট। একটা যদি অস্কার না থাকে শুটিং, তাহলে কেমনে কি হলো। আচ্ছা, ওই টাইমে ক্যামেরার সামনে আপনার বা ক্যামেরার পিছে ওই শুটিং মেমোরিজ কি কিছু শেয়ার করা যাবে, যদি কোনো মেমোরিজ থাকে? যখন আমি শুটিং প্রথম ঢুকলাম, যখন ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্ট, তখন আমি যখন ক্যামেরার সামনে যাই, পিছ থেকে সবাই খিল করে হাসে। আমি বলছি ভাই হাসতেছেন কেন? আমি বলছি ভাই আপনার একটি খুব জোশ, আপনি নায়ক হতে পারবেন। আমি বলছি ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। সো এইটা একটা এক্সপিরিয়েন্স। আর হয়তো পারে আমি ওই যে বললাম যে আমি কিছু ডায়লগ আমি আউলে যাই, হয়তো বা 4 5 বার যদি না বলতে পারি আমি নিঃসন্দেহে আউলে যাই, মানে আমি আর কোনো ভাষা খুঁজে পাই না আমি কি বলতেছি না কি বলবো। তখন আমাকে হয়তো বা ডাইরেক্টর বা হয়তো বা কো আর্টিস্ট যারা আছে সুন্দর করে হয়তো বা এক কাপ চা খাই, সুন্দর করে বুঝাই যে আসলে এই জিনিসটাই না। সো অনেক হয় না মিডিয়ার মধ্যে, সাইফুল ভাই অনেক ভালো জানে সবকিছু, এই জন্য উনি কিছু বলতেছে না, বাট আমার কাছে মনে হয় যে অ্যাক্টিং করা খুবই ডিফিকাল্ট। ওকে, সাইফুল ভাইয়ের কাছে আরেকটু আসবো। ভাইয়া আপনি যদি একটু যদি স্টার্ট করতেন। না, আমি সাব্বির সঙ্গে সাব্বির বারবারই বলছে আমার কথা। ক্যামেরার সামনে আসলে সাবলীল থাকা বা সাবলীল থেকে আসলে নিজেকে উপস্থাপন করা অনেক টাফ। আমরা যখন নিউজ পড়ি সেটা কনফিডেন্সটা অলমোস্ট ইম্পর্টেন্ট, কনফিডেন্স ইম্পর্টেন্ট। আমরা যখন নিউজ পড়ি সেখানে অর্ধেক স্ক্রিপ্ট থাকে, সেখানে সব লেখা থাকে, আমরা সেই লেখাটা দেখে নিজেকে উপস্থাপন করি। সেখানে কিন্তু অভিনয়ের কিছু থাকে
থাকে না জাস্ট নিজেকে উপস্থাপন করা, কিন্তু অ্যাড করা আমি এই অভিজ্ঞতা আমার নেই বিজ্ঞাপন করা, এটা সাব্বির খুব ভালো জানে। আমার কাছেও মনে হয় যে আমি এই অবস্থা আমি কি করব। ছোটখাটো আমি একটা নাটক করেছিলাম, সেটা অনেক আগে 2009-10 সালে মনে হয়। একটা জাস্ট একটা পার্ট ছিল, আমার সাংবাদিক হিসেবে আমার একটা রোল ছিল। আমার ডায়ালগ ছিল সর্বোচ্চ 2 মিনিট বা 3 মিনিটের। আমি সেই 2-3 মিনিটের ডায়ালগটা দিতেই আমার প্রায় মনে করেন 1 ঘন্টা লাগছে। আমাকে বারবার টেক দিচ্ছে, আমার দিচ্ছে না। তো আচ্ছা সেই অভিজ্ঞতা নিয়ে বলতে পারি যে আমার সেই 2-3 মিনিটের ডায়ালগ যদি এতক্ষণ লাগে, সেখানে সাব্বির অনেক আসলে এন্ডোর্সমেন্ট করেছেন, সেখানে অনেক টাফ। আমার কাছে মনে হয় সেটা, কারণ আমরা সবাই আসলে অভিনয় করতে পারি না। অভিনয় কিন্তু এটা একটা শিল্প, এটা একটা গুণ। সুতরাং সেই গুণটাকে খুব সহজে রপ্ত করা বা একটা সময়ের মধ্য দিয়ে সেটাকে নিজে উপস্থাপন করা, এটা অনেকটাই কঠিন। সাংবাদিক হিসেবে আমি মনে করি যে যারা খুব ভালো নিউজ পড়ে বা আমরা যারা আসলে, আমরা তো অনেকটা আসলে অভিনয়ের মতো করতে হয়, যেটা আমরা যখন লাইভ করি মাঠে, সাথীরা যখন খেলেন বা ইয়াসির বা সাদাত যখন খেলেন, আমরা কিন্তু তখন কিন্তু আমরা লাইভ করি, তো লাইভও কিন্তু নিজেকে উপস্থাপন করতে হয়। চেষ্টা করি সেটাকে নিজেকে সুন্দরভাবে সাবলীলভাবে উপস্থাপন করার জন্য। তারপরে আমার কাছে মনে হয় অভিনয় করা বা বিজ্ঞাপন করা ওটা অনেক টাফ, যেটা সাব্বির খুব অনেক সুন্দরভাবে টাফ, করেছেন, রাইট। তার যে অ্যাডগুলো করেছেন। ওকে, আমরা এবার কমেন্ট থেকে একটা কোয়েশ্চেন নিব, সেটা হচ্ছে কি দীপুর জন্য। সেটা হচ্ছে মোহাম্মদ সৌরভ ইসলামের একটা কমেন্ট, দীপু ভাইয়ের আপনার ডেইলি রুটিন জানতে চাই। ডেইলি রুটিন তো একটা প্লেয়ারের নর্মাল যেটা বেসিক জিনিস থাকে আমরা ক্যাম্পে যেটা মেনটেন করে থাকি, ওটাই মেনটেন করার চেষ্টা করি। ধরেন সকালবেলা ঘুম থেকে আর্লি উঠা বা আর্লি ঘুম যাওয়া থেকে শুরু করে নর্মাল যেগুলো থাকে বেসিক জিনিস ওগুলাই মেনটেন করে, এর বাইরে আর অত কিছু করা হয় না। ওকে, আমরা সাব্বির ভাইয়ের কাছে যাবো একটা কমেন্ট নিয়ে। সাদিক বিন ইউসুফের কমেন্ট, সাব্বির ভাইয়ের বিবাহ পরিবর্তন জীবনে কি 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 পরিবর্তন এসেছে? সাব্বির ভাই নেটওয়ার্ক ফল করেছে। Maybe. সাইফুল, আপনি যদি একটু আগাতে নেবেন। ইয়াসির, এমনিতেই সবাইকে আমরা দেখছি যে ফিটনেস, সবাই আসলে ফিটনেস ধরে রাখার জন্য বাসায় ওয়ার্কআউট করছে। আমি ওইভাবে না যাই, নিশ্চয়ই সবাই তো ওয়ার্কআউট করছেন, আপনারা করছেন। আমি যদি বলি এই সময়ে যেই ঘটনাগুলো ঘটছে, আপনারা দেখছেন যে ফেসবুকের মাধ্যমে বড় বড় ক্রিকেটার, আমরা যদি দেখি অনেক ক্রিকেটার কিন্তু সরব আছেন, তারা ফিটনেস, যে বিরাট কোহলির কথা বলি, তিনি আসলে নিজেকে এই করোনা কালে আসলে নিজেকে ফিট রাখার জন্য যে ওয়ার্কআউট গুলো করছে। তো আপনারা আসলে নিজেদের যে একটা ওয়ার্কআউট প্ল্যান থাকে, বিসিবি আপনাদেরকে একটা ওয়ার্কআউট প্ল্যান দিয়েছে সবাইকে, যে উইক বাই উইক করে তারপর ওইটার পাশাপাশি যখন দেখেন বড় কোনো ক্রিকেটার এই ধরনের আসলে ওয়ার্কআউট করে, অর্থাৎ তাদের ক্রিকেটে ফেরার যে তাড়না, সেটা কতটুকু আসলে আপনারা গ্রহণ করেন। আমরা যদি বলি যে কিছুদিন আগে তামিম ইকবাল বলেছেন যে বিরাট কোহলিকে যেভাবে তিনি দেখেন যে তিনি খুব ওয়ার্কআউট করেন, সারাক্ষণই মনে হচ্ছে যে তার মধ্যে অ্যাগ্রেশন কাজ করে ক্রিকেটে ফেরার জন্য, ওই বিষয়গুলো আসলে আপনারা কতটুকু নেন? আসলে প্রত্যেকটা জিনিসই তারা এখন পজিটিভ জিনিস দেওয়ার ট্রাই করছে। তো যেহেতু আমাদের এখন সবখানে আশেপাশে সবখানে আমরা নেগেটিভ নিউজ পাচ্ছি, এই এতজন ইনফেক্টেড, এতজন মারা যাচ্ছে, তো ওই আরেকটা জিনিস যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা মাইক্রো জিনিস, যেটা হচ্ছে যে ওদের জিনিসগুলো দেখে বা ওরা যা করছে নিজেকে ওসবে ব্যস্ত রাখা। তো বিরাট কোহলি যা করছে, ইভেন আমাদের ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার আছেন যারা এইসব ভিডিও দিচ্ছেন। তো আমি বলবো খুব ভালো একটা জিনিস। হ্যাঁ, মুশফিক ভাই দিচ্ছে, তো তাসকিন দিয়েছে কিছুদিন আগে, অনেকগুলো দিয়েছে, বিজয় ভাই দিচ্ছে। তো হ্যাঁ, তো আই থিঙ্ক খুব ভালো জিনিস যে নিজেকে ব্যস্ত রাখা অন্যদিকে এসব নিয়ে, আর নিজেও কিছু করা। এসব থেকে পজিটিভ জিনিসগুলো খুব ভালোভাবে নেওয়া যায় ওদের এই ভিডিওগুলো থেকে। যদি বলি খুব কাছাকাছি, জাতীয় দলের খুব কাছাকাছি গিয়েও আসলে এখনো অভিষেক হয়নি, আসলে কি ভাবছেন অভিষেক নিয়ে? দেশের জার্সিতে আসলে লাল সবুজ জার্সিতে নামা, কিংবা মানে আপনার কাছে মনে হয় কোনটা, কোন ফরম্যাটে আসলে নামতে আপনি পছন্দ করবেন? ওডিআই, টেস্ট, টি20, মানে কোনটা আপনার মনে হয় জাতীয় দলে দেশকে প্রতিনিধিত্ব করা? প্রথম কথা, সাইফুল ভাই, আমি অপটিমিস্ট।
সবসময় আশাবাদী আমার জীবন নিয়ে, আমার ক্যারিয়ার নিয়ে। তো ইনশাল্লাহ এটুক যখন চলে আসতে পেরেছি, সামনে হয়তো ইনশাল্লাহ আরো ভালো কিছু অপেক্ষা করছে আমার জন্য। আর সেকেন্ড কথা হচ্ছে, ন্যাশনাল টিমে দেশের প্রতিনিধিত্ব করা যে কোনো ফরম্যাটে আমার জন্য ওইরকম প্রাইডের একটা ব্যাপার। সো হোক সেটা টেস্ট, হোক সেটা টি20, হোক সেটা ওয়ানডে, বাট আমি যে খেলাটা সবচেয়ে খেলতে বেশি পছন্দ করি হচ্ছে লঙ্গার ভার্সন। আমার খেলতে খুব ভালো লাগে, চ্যালেঞ্জ বেশি থাকে, টেস্ট থাকে, পেশেন্সের টেস্ট থাকে, স্কিলের টেস্ট থাকে। তো যে কোনো দিক দিয়েই আমার ডেবু হোক, বাট আমার পছন্দের খেলা হচ্ছে টেস্ট। আর একটু বলে রাখি, অ্যাড করতে চাই যে শাহাদাতের কথা, তাদেরকে নিয়ে আসলে বিসিবির একটা প্ল্যান ছিল বিশ্বকাপ থেকে ফেরার পর, তাদেরকে নিয়ে একটা 2 বছর যে প্ল্যান ছিল অনূর্ধ্ব 21 যে একটা প্ল্যাটফর্মে তাদেরকে বিল্ড আপ করার, সেটা আসলে এপ্রিল থেকে চালু হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে সেটা হয়নি। শাহাদাতকে যদি বলি আসলে ওইটা কতটুকু মিস করছে, কারণ পুরো একটা মানে বাঞ্চ অফ পিপল, তারা একটা দারুণ একটা দল ছিল, তারা বিশ্বকাপে দল হিসেবে খেলেছে। এখন তারা যদি সেই এপ্রিল থেকে যে তাদের যে এটা হওয়ার কথা ছিল, বিসিবির যে কর্মসূচিটা প্ল্যানটা ছিল তাদেরকে নিয়ে একসাথে থাকতে পারতো, তো ওইটাকে নিয়ে কি ভাবনা আছে শাহাদাতের? আসলে দেখেন, আমরা কিন্তু অনেক দিন, প্রায় 3 মাস হবে আশা করি, সামনে আর কিছুদিন হলে হয়তো বা 3 মাস হবে আমরা লকডাউনে আছি। তো ক্রিকেট খেলা কিভাবে মিস করতেছি আসলে এবার ফিল করতে পারতেছি। মানে হ্যাঁ, হয়তো আমরা লাস্ট 2 ইয়ার অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, কিন্তু তখন আমরা ছুটি একটু পেলেই অনেক খুশি লাগতো, মানে ফ্যামিলিকে সময় দিব বা যে কোনো কিছুই। কিন্তু এখন আসলে বুঝতেছি ক্রিকেটটা কত মিস করতেছি আসলে, মানে বলে বোঝানো যাবে না। তো আসলে ওই জিনিসটা আমাদের জন্য খুব ভালো দিক ছিল, ওই এই পরামর্শটা যারা আমাদের বিসিবি থেকে নেওয়া হয়েছে, ওটা আমাদের সবার জন্য খুব খুব ভালো দিক ছিল আমি মনে করি। যারাই ছিল আমাদের প্লেয়াররা, সবার জন্যই ভালো দিক ছিল। সবাই আসলে এটা অবশ্যই মিস করবে, আমাদের টিমমেট যারা আছে সবাইকে আসলে খুব মিস করা হচ্ছে। ধরেন যদি 21 থাকতো, এতদিন চালু হতো, তাহলে আমরা হয়তো বা একসাথে থাকতাম, ওই মিসটা হতো না। তা আসলে ওভারঅল সব দিক থেকে মিস করা হচ্ছে। ওকে, সাবি ভাই আপনার কাছে, সাবি ভাই নেটওয়ার্কটা ড্রপ করতেছে সম্ভবত। রাবি ভাইয়ের কাছে একটু আসবো একটা কমেন্ট নিয়ে, সাদিক বিন ইউসুফের। রাবি ভাইয়ের অভিষেক হলে কোন দলের বিরুদ্ধে খেলতে ভালো লাগে? টাফ কোয়েশ্চেন আসলে। অভিষেক তো অভিষেক, যে কোনো দলের বিরুদ্ধে হোক, যত টাফ অপোনেন্ট হবে তত বেশি এনজয় করব। আমি কোনো টিমকে ছোট করছি না এটা বলে, প্রত্যেকটা টিমই খুব ভালো টিম ইন্টারন্যাশনাল লেভেলে, কিন্তু থাকে না যে র্যাঙ্কিং এর 1 2 3 4 5, তো যত বেশি টাফার টিম হবে আই থিঙ্ক আমি তত বেশি এনজয় করবো আমার চ্যালেঞ্জটাকে। ওকে, ইকরাম রাফির আরেকটা কমেন্ট। আসসালামু আলাইকুম রাফি ভাই, আসি গেছি অনলাইন ক্লাস ফেলে, টেস্টের জন্য শুভকামনা, অথচ বিপিএল এর পারফরমেন্স দেখে কেউ বলবে না তোমার টেস্ট ভালো লাগে। ওয়ালাইকুম আসসালাম রাফি, আমার খুব ক্লোজ ছোট ভাই। তো হয়তো অনলাইন ক্লাস ছিল ওদের ইউনিভার্সিটিতে। তো আসলে আমি বিপিএল খেলছি তো 2015, রেগুলার খেলছি 2018 থেকে। এর আগে তো টেস্টই খেলতাম সবসময়, তো 4 ডে বেশি খেলা হয়, তো ওখান থেকে আমার টেস্ট ভালো লাগে। ওকে, আবিবের কাছে আমি আরেকটা কোয়েশ্চেন নিয়ে আসবো, সেটা হচ্ছে কি 2018 বিপিএল এ সম্ভবত আপনার রংপুরের বিরুদ্ধে 78 রানের একটা ইনিংস ছিল। সো ওই ইনিংসটা আপনার কাছে কতটুকু ইম্পর্টেন্স, ওই ইনিংসটা আপনার কাছে, তারপর ওই ইনিংসটা খেলে আপনার মানে কেমন ফিল হয়েছে? আসলে আমি যেটা দেখেছি, ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট আমার মনে হয় আপনার জন্য, সেটা হচ্ছে মাশরাফি ভাইয়ের বলে 6 ছক্কা হাঁকানো। তো যে ব্যাপার পুরোটা কেমন ছিল আপনার কাছে, ওই ম্যাচের কিছু স্মৃতি যদি শেয়ার করতেন। আসলে ওই ম্যাচটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল, যদিও আমরা ভালো বোলিং করতে পারিনি ওই ম্যাচে। 248 কি কত রান যেন আমাদের টার্গেট দেওয়া হয়েছিল। তো যাচ্ছিলাম, যখন ব্যাটিং এ যাওয়ার সময় আমাকে আমার কোচ বলেছিল যেভাবে
তোমার ভালো লাগে তুমি ওভাবেই খেলো, যেভাবে তুমি খেলতে পছন্দ করো তুমি ওভাবেই খেলো, এখানে বাড়তি কোনো চাপ নেওয়ার কিছু নাই। তুমি ওভাবে খেলতে থাকলে আমাদের যদি ম্যাচ জেতার থাকে আমরা ম্যাচ জিতবো, বাড়তি কোনো চাপ নেওয়ার দরকার নেই। আর যেহেতু আমার সাথে পিজি ছিল শেহজাদ, সে যদি আরেকটু ভালো খেলতো হয়তো আমরা আরেকটু ক্লোজ যেতে পারতাম ম্যাচটায়। আর মাশরাফি ভাইয়ের বলে ছক্কা হাঁকানো এটা আসলে মানে অনেক ভালো লাগার মতো একটা ব্যাপার, কারণ হ্যাঁ অবশ্য মার তখন কিছু মার মনে হয়নি। মারতে থাক। কি মার ভাই? ছয় ছয় সম্ভবত ছয় মিড ছয় মিড ছয় উইকেট দিয়ে ছয় ছটা মারতে ছিল, মারতে থাক। ছয় ছয় মিড উইকেট দিয়ে। মারতে থাক। রাবি হ্যাঁ রাব্বি, তারপর বলো। ছক্কাটা যে মিড উইকেট দিয়ে ছিল ওই ছক্কাটা না? হ্যাঁ, মিডনে মারলি যে এর একটা, আগেও কিন্তু একবার হ্যাঁ মিডন একটা মারলি যে, মিডন আর মিড অফ দুটা বল। মিডন মানে নেই তো, মিডন একটা ও, মারছিলাম মারছি না? 2015 সালের ডিপিএল একটা মারছিলাম ও ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইসলাম লিগ উপরে 2015 সালের মারছিলি 14 এ তাহলে? না না, স্কয়ার লেগের উপর দিয়ে কখন মারলাম ভাই? ও আমি তো দেখলাম যে আমি। কখন ভাই? আচ্ছা বল বল। এই সরি আমার নেট সমস্যা ছিল। ওকে, সমস্যা নেই। সাবির ভাইয়ের কাছে একটা কমেন্ট নিয়ে আসবো, সেটা হচ্ছে কি সানজিদা ইসলামের কমেন্ট। সাব্বির ভাই কিন্তু তার ফিটনেসের জন্য অসংখ্য মানুষের অনুপ্রেরণা। বর্তমানে কিভাবে তিনি ফিটনেস ধরে রাখছেন? আমি যে ফিটনেস হয়েছে সেটা মেয়েরাও কি ফলো করে নাকি? স্বাভাবিক ভাই, না আপনি অ্যাকচুয়ালি সুপারস্টার ফিটনেস, সেলিব্রিটি হ্যাঁ মানুষ। হ্যাঁ ফিটনেসটা অ্যাকচুয়ালি শাট আপ রাব্বি। ফিটনেসটা অ্যাকচুয়ালি আমি এখন যেটা বলছি, এখন বাসাতে তো বের হতে পারছি না, বাট কি করতে হচ্ছে বা ফ্রি হ্যান্ড হয়তো বা ওগুলো এক্সারসাইজ করতে হচ্ছে, হয়তো বা মেয়েরা যেমন দড়ি খেলে আমরা তো স্কিপিং বলি, ওটা করতেছি। সিঁড়িতে আপ অ্যান্ড ডাউন করতেছি, হয়তো বা একটু বারান্দাতে একটু হয়তো বা ছোট একটা বান্দা আছে, ওটা রানিং সেশন করতেছি, হয়তো বা ছোটখাটো শাটার রান যেটা বলে। সো এগুলাই আর কি করতেছি ফিটনেসের জন্য। আর কিছু কোর্স সেশন করতেছি বাসার ছাদে। সো এটা এছাড়া আর কোনো ওয়ে নাই কিছু করার। সো জিমে যেতে পারছি না, ফ্রি হ্যান্ড ছাড়া কোনো ওয়ে নাই। সো এইটাই হচ্ছে আমার ফিটনেসের করার একটা ওয়ে, যে 2 মাস ধরে এটাই করছি আর কি। ওকে, আমি একটা কমন কোয়েশ্চেন নিয়ে সবার কাছে একটু আসতে চাচ্ছি। সেটা আসলেই আমার মনে হয় সবাই প্রায় ফেস করেন বা সবার জন্য এটা important। সেটা হচ্ছে কি আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্টারডামের আগের জীবন আর পরের জীবন কিভাবে দেখছেন আপনারা, এবং কি কি পরিবর্তন এসেছে? সাইফুল ভাই বলবে না আমি বলবো, না রাব্বি বলবে, না দিবু বলবে? রুম্মান ভাই স্টার হওয়ার আগে ভাই মারামারি কাটাকাটি যা করতাম কিছু মনে হতো না, ঝগড়া করলেও এটাকে বড় নিউজ হইতো না, কিছু খাইলেও কিছু সমস্যা হইতো না, কিছু করলেও এটা কিছু আসতো না। এখন স্টার হয়েছি, সেলিব্রিটি হয়েছি, ঝগড়া করলে মানুষ মারামারি ভাবে, একটু না মারলেও মানে চর মারলে হয়ে যায় অজ্ঞান হয়ে গেছে। আর বাইরে যেতে পারি না, বাইরে খাবার খাইতে পারি না, মানুষজন ভাবে যে কি সেলিব্রিটি বাইরে এসে খাইতেছে, আসলে বাইরে খাওয়া যে কি মজা এটা আসলে কেউ বুঝবে না। ছোটবেলা যা স্ট্রিট ফুড যেগুলো খাইতাম, হয়তো বা বাসার লাল চা খাই বা বাইরে লাল চা দুধ চা খাইতাম, হয়তো বা ফুলা পুরি খাইতাম, সিঙ্গারা খাইতাম, ঘোল পাওয়া যেত ঘোল খাইতাম, নারিকেলের আইসক্রিম পাওয়া যেত আজকে স্কুলে, এগুলো খাইতাম। তো স্ট্রিট ফুডের মতো আমার মনে হয় না কত মজা কোথাও আছে, এনজয় আমি অনেক বেশি করি। বাট আমি এগুলো খাই, বাট অন্য ওয়েতে খাই। এটা আর কি যে লাইফ আসলে কত চেঞ্জ হয় মানুষের, এটাও এই পার্ট এই পিটও আছে ওই পিটও আছে। বাট নেগেটিভ পজিটিভ দুটাই আছে আলহামদুলিল্লাহ। সেলিব্রিটি হয়েছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমাকে ওটা আল্লাহ হয়তো বা রহমত করেছে, কপালে ছিল, লাক ছিল, ইনশাল্লাহ করে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাট সবাই চায় সেলিব্রিটি হইতে, সবাই চায় অনেক বড় নাম কামাইতে, সব ফ্যামিলির মেম্বারই চাই যে আমার ছেলে বা আমার ভাগনা বা ভাইস্তা একটু নাম করুক, প্রাউড ফিল করি আমরা। বাট আমি এই দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি, সব ঠিকঠাক আছে। সাইফুল ভাই ঠিক বলছি না? সাইফুল ভাই কি শুনতে পাচ্ছেন? সাইফুল ভাই ফ্রিজ হয়ে আছে। ওকে, আমরা এবার একটু দীপুর কাছে যাব। দীপু যদি কিছু বলতেন এই ব্যাপারে। আমার আর কি বলার ভাই, আমি তো এখনো আসলে স্টার হইতেও পারি নাই, 19 খেললাম মাত্র, এখনো নর্মাল জীবন যাপনে আমি স্টারের ফিল্ডে এখনো আর পাইনি। ওকে, রাবি ভাই। ওইরকম কিছুই না,
নর্মাল লাইফই আমার এখন, আমি এখনো আলহামদুলিল্লাহ যতটুকু আছি, আরো সামনে যাওয়ার আছে, তো হয়তো তখন আরো মানুষ আমাকে বেশি পরিসরে চিনবে। তো দেখা যাক তখন গিয়ে কি হয়, এখন পর্যন্ত তো নর্মাল যেভাবে চলতাম ওভাবে আছি। ওকে, সাব্বির ভাইয়ের কাছে একটা ছোট বিষয় নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে কি এটা আসলে প্রতিটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারের ক্ষেত্রেই, বাংলাদেশ বলেন বা ইন্টারন্যাশনাল, আমাদের অনেক ক্রিকেটারই আছে। তো জিনিসটা হচ্ছে কি, আপনার যখন আপনি ভালো খেলবেন, তখন স্বাভাবিকভাবে আপনাকে দেশের মানুষ একটা পজিশনে নিয়ে যাবে, সেলিব্রিটি বলেন বা স্টার বলেন। তো যখন তারা স্টার পর্যায়ে চলে যায়, হতে পারে আপনি একটা ম্যাচ খারাপ খেলেছেন, বা কোনো একটা ইস্যু নিয়ে হতে পারে, কোনো একটা ইস্যু হতো, ক্রিয়েট হয়েছে কোনো একটা রিজনে, বাট এইসব নিয়ে আসলে একটা এইসবের পরও, সবকিছুর পর হলো সবাই কিন্তু মানুষ, আপনিও মানুষ, তামিম ভাইও মানুষ, বা কেইন উইলিয়ামসন বলেন বা বিরাট কোহলি বলেন, সবাই কিন্তু মানুষ, কিন্তু এইসব জিনিসগুলো আসলে মিডিয়াতে খুবই হাইলাইট করে ফেলে। সো ব্যাপারগুলো আসলে অ্যাজ আপনি যদি ক্রিকেটার বলেন বা একজন নর্মাল মানুষ হিসেবে আসলে জিনিসগুলো কিভাবে দেখেন? না, এসে নর্মালি আমি 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 নর্মালি হচ্ছে একটা মানুষ, একটা আমার রক্ত আছে, আমারও দুটা হাত দুটা পা আছে, যাদের মানুষের মতো আছে। আমার কাছে মনে হয় যে আমাদের মেন্টালি চেঞ্জ করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের মেন্টালি চেঞ্জ করতে হবে, যে আমরা আমরা মেন্টালি কেমন চেঞ্জ করতে হবে, আমরা আমাদের ভিতরে হিংসা জিনিসটা বের দিতে আমার মনে হয় বের করতে হবে জিনিসটা। যে একটা ছেলে বড় হচ্ছে বা একটা ছেলে ভালো জায়গায় যাচ্ছে, আমার কাছে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তাকে হ্যাঁ, আমি শিওর যে রাব্বি যেখানে খেলতেছে বা যে পজিশনে আছে, আমি শিওর যে চিটাগংবাসী বা চিটাগং ওর এলাকা অনেক প্রাউড ফিল করে তাকে নিয়ে। দীপও যেমন ওয়ার্ল্ড কাপ জিতছে, ওর ফ্যামিলি, ওর পাড়া, ওর লোকজন, গোটা বাংলাদেশ অনেক প্রাউড ফিল করে তাকে নিয়ে। So আমার কাছে মনে হয় যে যে ভালো খেলে তাকে তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। যে খারাপ, তো যার খারাপ সময় যাচ্ছে তাকে সাপোর্ট করা উচিত। তাকে নেগলেক্ট করে, তাকে ইগনোর করে তার সাথে ভালো বাজে কিছু জিনিস ঢুকিয়ে আমার মনে হয় না এটা কিছু করা উচিত না, কারণ মেন্টালিটি আমাদের ইম্পর্টেন্ট অনেক জিনিস। আমার আমার যদি হিংসা, আমার যদি খারাপ মেন্টালিটি হয়, আমি কখনোই দীপিকে মেনে নিতে পারবো না। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ জিতছে তো কি হয়েছে, এমন আমার কিছু না, বাট মেন্টালি আমার উচিত যে হি ইজ দ্য ম্যান, যে ও ওয়ার্ল্ড কাপ জিতেছে, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ, এটা কিন্তু হিস্ট্রিতে কোথাও হয় নাই। রাব্বি অনেক ভালো খেলতেছে মার্শাল্লাহ, ক্যারি কিপ ইট আপ, বাট আমার কাছে মনে হয় যে ওকে ওভাবে ওভাবে অ্যাপ্রিসিয়েট করা উচিত, যে ওর ওর ভালো দিকগুলো গড়ে তোলা উচিত। ওর ওর যে কোনো জিনিস হতো বা ছোট ছোট পোলাপান ফলো করছে, আর এমন জিনিস হওয়া উচিত না যে রাব্বি এজ হিউম্যান বিং, যে রাস্তায় হয়তো বা একটা দৈনন্দিন জীবনে দেখেন সবার লাইফেই একটা লাইফ আছে। দৈনন্দিন জীবনে আমার কাছে মনে হয় না যে কারো কোনো রিক্সাওয়ালার সাথে হয়তো বা 2 টাকা বা 3 টাকার জন্য কেউ ক্যাচেল করে নাই, হয়তো বা কোনো সবজিওয়ালার সাথে কোনো ক্যাচেল হয় নাই, বা হয়তো বন্ধু বান্ধবের সাথে একটা তর্ক বিতর্ক হয়েছে। এটাকে নেগলেক্ট করে এটাকে পজিটিভ বা নেগেটিভ ইউজ করা, আমার মনে হয় না এটা করা উচিত। আর সেলিব্রিটি দেশের আমরা সবাই কিন্তু ক্রিকেট প্লেয়ার। দীপু যেমন বাংলাদেশ টিমের আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলেছে, দেশকে রিপ্রেজেন্ট করেছে। রাব্বি ট্যুরে গেছে, দেশকে রিপ্রেজেন্ট করতেছে। আমি খেলেছি লং টাইম, আমি দেশকে রিপ্রেজেন্ট করতেছি। সো আমাদের একটা সম্মান আছে এবং আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, তাকে মানুষকে ওভাবে ওই জায়গাটা নিয়ে যাওয়া উচিত। সো আমার কাছে মনে হয় যে যার জায়গা থেকে তাকে সম্মান দেওয়াটা ইম্পর্টেন্ট, এবং সবাইকে সাপোর্ট করা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। সো বেস্ট অফ অল যে মেন্টালিটি চেঞ্জ করতে হবে আমাদেরকে, এটাই। ওকে, সেম ভাবে আমরা রাব্বির কাছে একটু ব্যাপারটা জানতে চাই। আহ, আসলে জিনিস কি যে যখন একটা মানুষ ফেমাস হতে থাকে বা কোনো কিছুর জন্য সে পরিচিতি পায়, তখন অনেক মানুষ তাকে আইডল হিসেবে নিতে থাকে। তো তখন আমাদেরও যেরকম উচিত, মানুষেরও উচিত যে বোঝা উচিত যে ইয়েস দে আর অলসো হিউম্যান বিং, তারাও হয়তো ভুল করতে পারে, সেটাকে নিয়ে ফাঁস না করা, সেটাকে কোনো একটা বড় কিছু না করা। তো আমাদেরও যেরকম জিনিসটা নিয়ে অ্যাওয়ার্ড থাকা উচিত। আই থিঙ্ক মানুষেরও আমাদের যারা আমাদের যাদের দোয়ায় আমরা এতটুকু এসেছি, তাদেরও একটু আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত যে হ্যাঁ তাদের খারাপ সময় যেতে পারে। সো লেটস অ্যাপ্রিশিয়েট দেম এন্ড ভালো সময় ইনশাল্লাহ আসবে আবার। হ্যাঁ, ভালো খারাপ সবাই বলবে, ভালো খেললে ভালো বলবে, খারাপ খেললে খারাপ বলবে, এটাই আমাদের লাইফ, এটা নিয়ে আমাদের যেতে হবে। সো আই থিঙ্ক নেগেটিভিটিকে পাশে নিয়ে আমাদের চলতে হবে, তো ওটাকে যতটা বেশি ওভারলুক করা যায় আর কি। রাব্বি ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসবো, সেটা হচ্ছে কি, রাব্বি ভাইয়ের কাছে দেশের বা দেশের বাইরের কোন বোলারকে ফেস করতে টাফ বলে মনে হয়? দেশের যদি বলা হয়, আমি দুইটা পেস বলার নাম বলবো যে আমার খেলতে খুব কষ্ট হয়। এক হচ্ছে শফিউল ইসলাম, আর একটা হচ্ছে সুভাশিস ভাই।
তো সুহাস ভাই আর শুভাশিস ভাই এই দুইটা বলারকে আমার খেলতে খুব প্রবলেম হয়েছে ফার্স্ট ক্লাস লিগে। কারণ হচ্ছে ওনারা কখনো একটা প্ল্যানে বল করে না, ওনারা সবসময় নতুন কিছু আনার ট্রাই করে। দুটো ওভার একটা প্ল্যানে বল করে, দুটো ওভার আরেকটা প্ল্যানে বল করে। তো নিজেরও একটা মাইন্ডসেট চেঞ্জ করতে হয় যে না, উনি কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আর বিদেশি ওরকম বলার তো ওরকম খেলা হয়নি, বাট সুনীল নারায়ণের বল কিন্তু একটু কষ্ট হয়েছে। ওকে, আমরা এবার একটা কমেন্ট থেকে আরেকটা কোয়েশ্চেন নিব। সবার কাছে একটু জানতে চাচ্ছিলাম একজন আদর্শবান ক্রিকেটার হওয়ার জন্য কি কি করা দরকার। সাবির ভাইকে দিয়ে স্টার্ট করব। সবার কাছে জানতে চাচ্ছিলাম একজন আদর্শবান ক্রিকেটার হওয়ার জন্য কি কি করা লাগবে। ফার্স্ট অফ অল আপনাদের সাপোর্ট করা লাগবে, ভেরি ইম্পর্টেন্ট। একটা ভালো প্লেয়ার, একটা খারাপ প্লেয়ার, একটা ভালো খারাপ দিন হইতেই পারে। ডাজন্ট ম্যাটার যে সে ভালো দিনে ভালো খেলবে, বা ডাজন্ট ম্যাটার যে সে খারাপ দিনে সে কামব্যাক করতে পারবে না, এটা হওয়া উচিত না। আমার সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট। আর আমার কাছে মনে হয় 1 নম্বর ডিসিপ্লিন হওয়া খুবই ইম্পর্টেন্ট ক্রিকেট লাইফে, বা যে কোনো লাইফে হোক না কেন। 2 নম্বর ডিটারমাইন হওয়া উচিত। 3 নম্বর হচ্ছে নিজেকে বিলিভ করতে হবে, নিজে কনফিডেন্স রাখতে হবে যে আই উইল কাম ব্যাক, অর আমি ভালো খেলবো, বা আমি কিছু করতে চাই, বা আমি যা করছি আলহামদুলিল্লাহ ভালো করছি। আই থিঙ্ক এই কটা জিনিসে মনে হয় আমার কাছে মনে হয় একদম আদর্শ ক্রিকেটার হও, বা সেও আদর্শ একটা মানুষ হও, এই কটা জিনিস লাগে আর কি। সাইফুল ভাই কি মনে হয় আপনার? সাইফুল ভাই কই গেছিলেন? ভাবি রাখছিল নাকি? না না না, নেট ডিস্টার্ব করতেছে। আচ্ছা আচ্ছা, এই দেখছেন আর আবির একটা কথা শুধু ওনাকে ছোট করে বলবো যে ক্রিকেটের বাইরে শুধু মন তো ক্রিকেট একটা ভালো মানুষ হওয়ার ট্রাই করেন, আদর্শবান ক্রিকেটার এমনি হয়ে যাবেন। রাইট। দীপু কি কিছু বলবেন এ ব্যাপারে? না, আমি একদমই একমত। দুই বড় ভাই যাই বললো, আসলে প্লেয়ারদের আমি ছোটবেলা থেকে আমি নিজে একটা জিনিস ট্রাই করতাম কি, যতই পারি 15 থেকে আল্লাহর মতো শুরু করছি, শুধু ডিসিপ্লিনটা মেনটেন করার চেষ্টা করতাম। আর একটা জিনিস রাব্বি ভাই এখন বললো, ভালো মানুষ হওয়া। আপনি যদি ভালো মানুষ হইতে পারেন, আপনার ওভারঅল সব দিক থেকে ঠিক থাকবে আশা করি ইনশাল্লাহ। ওই জিনিসটা মেনটেন করতে। ওকে, আমরা আরেকটা কমন কোয়েশ্চেন সবার কাছে সেম কোয়েশ্চেন নিয়ে যাব। সেটা হচ্ছে কি, ক্রিকেটার না হলে আপনারা অন্য কোন পেশায় যেতেন, সেটা যদি একটু জানতে চাই। ফার্স্টেই রাব্বি ভাইয়ের কাছে যাব। আমি তো চাকরি করতাম, কোনো না কোনো এমএনসিতে চাকরি করতাম। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে পড়ালেখা নিয়ে আমার 3টা ইচ্ছা ছিল, যে গভর্নমেন্ট হাই স্কুল যেটা চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, ওটাতে পড়া হয়েছে, মহসিন কলেজে পড়া হয়েছে আলহামদুলিল্লাহ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়া যেটা হয়নি। তো হয়তো ক্রিকেটার না হলে হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে ট্রাই করতাম, যদি হতো তো ওখান থেকে বের হয়ে হয়তো চাকরি করতাম। ওকে, সাবির ভাই? আমার ভাই সাইফুল ভাই সহপাঠী হওয়ার ইচ্ছা ছিল, মানে সাংবাদিকতা করার খুব ইচ্ছা ছিল, বাট না, জাস্ট কিডিং। আমার ফ্যামিলির সবাই হচ্ছে ডিফেন্সে চাকরি করতো। আমার নানা, আমার মামা হচ্ছে র্যাবে, আমার নানা হচ্ছে দারোগা ছিল, আমার ভাই হচ্ছে এখন স্টিল পুলিশ ইন্সপেক্টর রাজশাহীর। সো আমার কাছে মনে হয় ক্রিকেট প্লেয়ার না হলে ওই দৌড়ে রান করতে হতো, হয়তো হাবিলদার হতে পারতাম, হয়তো বা কোনো একটা পোস্টে চাকরি করতাম। সো এটাই হতো, দৌড় হতো আমার বাবা মার ইচ্ছা ছিল। বাট আনফর্চুনেটলি আল্লাহ আসলে ট্যালেন্ট সবাইকে সব জায়গায় দেয় না, বাট যে ট্যালেন্ট দেয় সেটাকে খুঁজে নিয়ে বের করতে হয় এবং ওটা নিয়ে এগোতে হয়। তো আমার কাছে মনে হয় যে আমি সারাদিন শুধু ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, দৌড় মারতাম এদিক ওদিক খেলতে। সো আল্লাহর মতো এই ট্যালেন্টটা দিয়েছে, এটাই হওয়ার চেষ্টা করছি, এটাই হয়েছি। সো আমার কাছে মনে হয় যে এন্ড অফ দ্য দিন যে আপনি হ্যাপি যেটাতে আপনি যেটা হ্যাপি, বা যেটাতে আপনি মনে হচ্ছে আপনি যে মন যে চেয়েছে যেটা হতে যাচ্ছেন সেটা হওয়ার জন্য যে কষ্ট করেছেন বা যেটা অ্যাচিভ করার চেষ্টা করছেন, সেটা হলে আলহামদুলিল্লাহ। ওকে, দীপু কি কিছু বলবেন এই ব্যাপারে? ক্রিকেট প্লেয়ার না হলে আমি বিজনেসম্যান হওয়ার ইচ্ছা আছে। চাকরি এত ভালো লাগে না আমার। ওকে, সবার কাছে আরেকটা কমন প্রশ্ন নিয়ে যাব। ফার্স্টে সাবির ভাইয়ের কাছে যাব। সেটা হচ্ছে প্রিয় খেলোয়াড়কে, দেশে হোক বা বিদেশে। দেশের বাইরে শাহিদ আফ্রিদি আমার আইডল, আমার কাছে ওটাই মনে হয় সবচেয়ে প্রিয় খেলোয়াড়। সো এটাই আর কি। ওকে, আর যদি দেশে বলি? দেশে হচ্ছে সাব্বির রহমান।
এটাই হচ্ছে সবচেয়ে বড় কনফিডেন্স, নিজেকেই নিজের সবচেয়ে ফেভারিট প্লেয়ার মনে হওয়া। ওকে, দীপুর কাছে যাব একটু। জি, প্রিয় খেলোয়াড়। আমাকে হ্যাঁ কথা শুনতে পারি না আসলে। হ্যাঁ, প্রিয় খেলোয়াড় দেশে এবং বিদেশে। প্রিয় খেলোয়াড় বলতে আমার অনেকজনকে ভালো লাগে, মেনশন করে কাউকে আইডল হিসাবে এরকম দেখাতে নাই, বাট অনেক প্লেয়ারকে ভালো লাগে, ব্যাটসম্যান বলেন বা আমাদের দেশের প্লেয়ার বলেন, অনেকজনকেই। বাট আইডল আমি একজনকেই মানি, ওই আমাকে ক্রিকেটে যে আনছে, আমার সুদীপ্ত দেব, একটা বড় ভাই আছে আমার, উনি চিটং লিগ খেলা, প্রিমিয়ার লিগ। ওকে, রাবি ভাই। আহ, দেশের বাইরে যদি বলতে হয়, আমি বলবো ডেমিয়ান মার্টিনের ব্যাটিং আমার খুব ভালো লাগতো। আর দেশের ভিতরে ছোটকাল থেকে টাইম ভাইকে দেখে আসছি, টাইম ভাই। ওকে, আমরা সাইফুল ভাই জিজ্ঞেস করেন বেস্ট প্রায় ওনার সাইফুল ভাইকে জিজ্ঞেস করেন, সাইফুল ভাইকে জিজ্ঞেস করেন জার্নালিস্ট কে, ওনার প্রিয় জার্নালিস্ট হ্যাঁ কে সাইফুল জিজ্ঞেস ভাই করেন। আপনার কাছে সেটা দাঁড়ান, journalist, দাঁড়ান, আমি রেকর্ড করে বলেন। আমি বাদে সবাই আমার প্রিয় জার্নালিস্ট। আমার হচ্ছে সবাই ভালো কাজ করে, শুধু সবাই আমার প্রিয়। এটা তো কোনো কথা না, একটা নাম বলতে হবে আপনার কাছে। এ তো খুব ইজিলি পার পেয়ে গেলেন আপনি। একটা নাম বলেন, সাইফুল ভাই, একটা নাম বলেন। সত্যি সবাই দেখতেছে আপনাকে, একটা নাম ডিপ্লোম্যাটিক বলেন। আনসার না, মানে না না, আমার কাছে সত্যি কথা, এই সবাই সাইফুল ভাই, পত্রিকায় যদি সাইফুল ভাই একটা বিদেশি একটা ইংলিশ নাম বা যে কোনো নাম বলে দেন, আমরা কেউ বুঝবো না, কারণ আমরা কেউ জানি না বিদেশি কোনো রিপোর্টারের নাম। নাম দেশের বাইরে, নাম বিদেশে বলতে হবে, আপনাকে বলতে হবে আজকে। এস এ কোশ্চেন। না, বিদেশে বলতে হচ্ছে আমার কাছে ESPN ক্রিকেট ফর অ্যান্ড্রু মিলার, ওনাকে খুব ভালো লাগে, মানে আমার ওনার রিপোর্ট খুব অসাধারণ লাগে। তারপর হচ্ছে স্টার স্পোর্টসে হচ্ছে ওনার নামটা প্রায় সময় ভুলে যায়, মানে ওনাকে খুব ভালো লাগে। আর দেশের মধ্যে সত্যি, দেশের মধ্যে আমাদের যারা অগ্রজ সাংবাদিক আছেন, মানে যাদেরকে আসলে আমরা ছোটবেলা থেকে আমরা যখন পত্রিকা পড়ি, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, আমি জার্নালিজমের স্টুডেন্ট, চট্টগ্রাম ভার্সিটিতে জার্নালিজম থেকে আমি অনার্স মাস্টার্স করেছি। আমরা যখন সাংবাদিকতায় ঢুকি নেই, যখন আমরা পত্রিকা, আসলে পত্রিকাটা খুললেই কিন্তু খেলার পাতা, ইভেন এখনো যখন পত্রিকাটা হাতে পাই, তখন প্রথমে হচ্ছে খেলার পাতায় ঢুকি আর কি। তো ছোটবেলা থেকে যখন খেলার পাতায় ঢুকতাম, তখন কিছু নাম, বড় বড় নাম ছিল, যাদেরকে এই সাব্বির বলেন, রাব্বি বলেন বা শাহাদাত, তারা সবাই কিন্তু এই যে উৎকর্ষ শুভ্রর নাম শুনেছে, তারপর হচ্ছে মোস্তফা মামুনের নাম শুনেছে। এই ধরনের অনেক সাংবাদিক আছে যাদেরকে আসলে অনেক তাদেরকে দেখে আমরা শিখেছি অনেক। সুতরাং আসলে নাম বললে কিন্তু অনেক নাম, মানে আমার কাছে মনে হয়, আমি যেটা প্রথমে বলেছি সরল স্বীকারোক্তি, যে আমি বাদে বাংলাদেশের যে স্পোর্টস রিপোর্টার যারাই আছেন, সেটা সিনিয়র, আমাদের বয়সী বা আমাদের জুনিয়র, সবাই কিন্তু ভালো করছে। সুতরাং নাম বলে কাউকে আসলে, মানে আমার যদি বলা হয় যে দেশের ক্রিকেটার যদি পছন্দের কথা বলা হয় বা দেশের বাইরের ক্রিকেট, আমি আসলে বলতে গিয়ে আমি আসলে খুব হাবুডুবু খাবো। কারণ আমার কাছে মনে হয়, মানে আমাদের দেশের প্রত্যেকটা ক্রিকেটারই হচ্ছে অনেক, মানে আমার কাছে বড় ক্রিকেটার মনে হয়। সাব্বির যখন দেশকে প্রতিনিধিত্ব করতে নামে, যখন একটা মাঠে খেলতে নামে, তখন তার অপোজিটে সেটা কি কেন উইলিয়ামসন, বিরাট কোহলি ভেবেই কিন্তু খেলে না। সাব্বিরও একজন দেশকে প্রতিনিধিত্ব করে, পাশাপাশি কেন উইলিয়ামসনও দেশকে প্রতিনিধিত্ব করে। একইভাবে প্রত্যেকটা যার যার জায়গায় যে আছেন, তারা সবাই আসলে ওই জায়গাটাতেই বড়। সাব্বিরের কথা ধরে বলে যে কনফিডেন্টটা বড়, সাব্বির বলেছে দেশের মধ্যে তার প্রিয় ক্রিকেটার সাব্বির, অর্থাৎ কি তার নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা আছে। সুতরাং আমি মনে করি সাব্বির অনেক বড় ক্রিকেটার, সাব্বির অনেক বড় ক্রিকেটার হওয়ার সামর্থ্য রাখে। এর মধ্যে 2টা বিশ্বকাপ খেলে ফেলেছেন তিনি। অনেক দূর যাওয়ার বাকি আছে সাব্বিরকে দেশকে প্রতিনিধিত্ব করার বা দেশকে দেওয়ার। একইভাবে আমি যদি রাব্বির কথা বলি, আমি তো খুব আশাবাদী যে এই বছর যদি মাঠে ক্রিকেট ফিরে, রাব্বির খুবই সুযোগ আছে। আমার মনে হয় টেস্ট ক্রিকেটে ফেরার সম্ভাবনা এটাই খুব বেশি। মানে ঘরোয়া ক্রিকেটার একটা পরিচিত নাম যদি বলতে হয়, ইয়াসির আলী রাব্বি সবসময় বলতে হয়। আর ইয়াং ক্রিকেটার যদি বলা, উদীয়মান আন্ডার-19 এর শাহাদাত, আমার মনে আছে সাউথ আফ্রিকার বিপক্ষে একটা 50 স্কোর করেছিল ম্যাচ, আসলে ম্যাচে অবদান ছিল সেই ম্যাচে শাহাদাতের। হ্যাঁ, তো দুর্দান্ত, মানে সবাই ব্রিলিয়ান্ট। তো আমার কাছে ওইটাই বলতে হয় যে সবাই যার যার জায়গায় ব্রিলিয়ান্ট। আমি একটু ক্রিকেটের প্রশ্ন করতে চাই যে ক্রিকেটকে ফেরানোর জন্য সব দেশে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। আমরা যদি বলি ইংল্যান্ডে প্র্যাকটিসে নেমে গেছে, ভারত চিন্তা করছে, শ্রীলঙ্কা গত 2-3 দিন আগে থেকে মাঠে নামে প্র্যাকটিস শুরু করেছে, তারা অনুশীলনে ইন্ডিভিজুয়ালি বা দলগতভাবেও তারা অনুশীলন করছে। এই মুহূর্তে আসলে আপনারা ক্রিকেটিং অ্যাসপেক্ট থেকে যদি বলেন যে এই মুহূর্তে ক্রিকেট ফেরাটা আপনারা কতটুকু যৌক্তিক মনে করেন, মানে ক্রিকেট ফেরার মতো বা ক্রিকেট খেলার মতো কি সিচুয়েশন আছে কিনা?
আমার কাছে মনে হয় যে ভাই দেখেন আমাদের বাংলাদেশে অনেক লোক সংখ্যা, অনেক হিউজ লোক সংখ্যা, হিউজ জনসংখ্যা। আর ইংল্যান্ড বলেন, আফ্রিকা বলেন, নিউজিল্যান্ড বলেন, ওদের কিন্তু ওরা কিন্তু খুব ভালো মতো বুঝে আসলে করোনা জিনিসটা আমাদের জন্য মৃত্যুর মতো হতে পারে, মৃত্যু হতে পারে। তো ওরা কিন্তু বুঝে, আর ওরা বুঝে কিন্তু সবকিছু সেফটি করে আগে ফার্স্টে। সো আমাদের যদি চিন্তা করা যায়, দেখেন আমরা যারা শিক্ষিত যে লোক আছে, দেখেন আপনি রিক্সা চালককে আপনি বলতে পারবেন না যে তুমি ঘর থেকে কখনো বেরিও না। আপনি এটা ফকিরকে বলতে পারবেন না যে তারা ঘর থেকে বেরিও না। সো আমরা কিন্তু ওইরকম সচেতন হতে পারিনি এখন পর্যন্ত। তো সচেতন যদি আমরা না হতে পেরে যদি আমাদের ক্রিকেট যদি এখনো দেশে খেলা হয়, তাহলে কিন্তু আমাদের ক্রিকেট প্লেয়াররা এফেক্ট হওয়ার খুব বেশি চান্স কিন্তু আমাদের দেশে। সো আমার কাছে মনে হয় যে বিসিবি যে উদ্যোগগুলো নিবে, স্বাস্থ্যবিধি মেনে চলে যদি সব কাজ করা হয়, তা আমার কাছে মনে হয় যে ক্রিকেটটা খেলা উচিত। আবার যদি মনে হয় যে যে কিছুদিন ওয়েট করে করোনা চলে যাওয়ার বা হয়তো একটু সচেতন হওয়া, আর একটু দেখা যাক দেশটার কি অবস্থা হচ্ছে, কারণ দেশটা আস্তে আস্তে কিন্তু বিপর্যয়ে পড়তেছে, আর মৃত্যুর হার বাড়তেছে আস্তে আস্তে। সো এই সময় ক্রিকেটটা না খেলানো ভালো। আমার কাছে মনে হয় যে দুইটার দিকে নেগেটিভ পজিটিভ দেখেই সবকিছু ডিসিশন বিসিবি নিবে। বিসিবির উপরে অবশ্যই একটা আস্থা আছে, এবং আমার কাছে মনে হয় যে বিসিবি এটা চিন্তা করছে যে কিভাবে ক্রিকেটকে ফেরানো যায়। সো আমরাও প্রিপারেশন নিচ্ছি, আমরাও ঠিকঠাক রেডি হচ্ছি যে ইনশাআল্লাহ যখনই বলবে তখনই আমরা খেলতে রেডি হতে পারি নাকি, আমার কাছে মনে হয় এটা। রাবি ভাই এই ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ, আসলে আহ, আমি যেটা সাবি ভাই বললো যে আমরা এখনো অতটা সচেতন হতে পারিনি করোনা নিয়ে। সবাই আমরা নিউজে বলেন, ফেসবুকে বলেন, সব জায়গায় দেখছি যে লকডাউন ছাড়ার আগেও কিন্তু অনেক ভিড় অনেক জায়গায় হয়েছিল, ঈদের কেনাকাটাও করছিল অনেকে। তো বিসিবি খুব ভালোভাবে চিন্তা করছে জিনিসটা যে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেট নামানো যায় মাঠে। আই থিঙ্ক বিসিবি আমাদের জন্য যা করবে, সো তাই খুব ভালোভাবে চিন্তা করেই করবে। না, বিসিবি কিন্তু প্ল্যান করছে, আইসিসি যে সংশ্লিষ্ট হ্যাঁ, যে দেশগুলো আছে সেই দেশগুলোর কাছে কিন্তু আইসিসি একটা গাইডলাইন পাঠিয়েছে, এবং যতটুকু আমরা ইন্টারভিউ করেছি বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী কিংবা বিসিবি যে চিকিৎসক দেবাশিস চৌধুরী, ওনার সাথে কথা বলে তারা কিন্তু সেই গাইডলাইনটা ফলো করে একটা কিন্তু নিজেদের আবার নিজস্ব একটা গাইডলাইন তৈরি করেছে। খুব শিগগিরই হয়তো সেই গাইডলাইনটা মেনেই কিন্তু বিসিবি আসলে তাদের ক্রিকেট রিজিউম করার জন্য যেই আসলে উদ্যোগ সেটি দিবে হয়তো শিগগিরই। তারপরও পরিস্থিতি যে কি অবস্থা তারা কিন্তু বারবার বলছে বিসিবি থেকে যে পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করবে। যেমন বাংলাদেশের সামনে দুটা ট্যুর আছে, যদিও অস্ট্রেলিয়ার ট্যুর এবং আয়ারল্যান্ড ট্যুরটা ক্যান্সেল হয়েছে, কিন্তু আমাদের সামনে যে শ্রীলঙ্কার ট্যুরটা আছে বা নিউজিল্যান্ড বাংলাদেশে আসবে, সবকিছু মিলে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসলে সিদ্ধান্ত নেবে ক্রিকেটের জন্য যেটা ভালো হয়। সাব্বির যেটি বলেছেন যে পরিস্থিতি আসলেই বাংলাদেশের যে পিক টাইম, করোনার যে একটা পিক টাইম সেটি বাংলাদেশে কিন্তু এখন চলছে। মে জুন মাসটা খুবই পিক টাইম, অন্যান্য দেশে কিন্তু সেই পিক টাইমটা কিন্তু পার হয়ে পেরিয়ে গেছে, এবং তাদের আসলে যে ধরনের অবকাঠামো আছে ক্রিকেটকে আসলে ফেরানোর জন্য বাংলাদেশে সে অবস্থা অতটুকু নেই। সুতরাং আমার কাছে মনে হয় যে অবশ্যই এখনো সময় আছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে হয়তো বিসিবি সিদ্ধান্ত নেবে ক্রিকেটকে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে ক্রিকেটে ফেরানো যায়। প্রথমে হয়তো বিসিবি একটা প্ল্যান করেছে যে প্রথমে যারা পেস বোলার আছেন বা যারা বোলার আছে, কারণ বোলারটা কিন্তু অনেকদিন ধরে 3 মাস যখন লকডাউনে থাকে তখন কিন্তু বোলারদের মধ্যে একটু বেশি ইনজুরি হওয়ার প্রবণতা বেড়ে যায়। সুতরাং বোলারদেরকে দিয়ে প্রথমে হয়তো একটা আপনার প্র্যাকটিস শিডিউল করা হবে, তারপর ব্যাটসম্যানদেরকে বা সব ক্রিকেটারকে। কিন্তু সবকিছু মিলে স্বাস্থ্যবিধির একটা বিষয় আছে। সুতরাং বিসিবি আসলে আপনাদেরকে যে ভাবছে আপনাদের সিকিউরিটি বা আপনাদের সেফটি ফার্স্ট, এইটা কি তারা বলছে বারবার যে ক্রিকেটারদেরকে আসলে বিপদের মুখে ফেলে দিয়ে তারা ক্রিকেট ফেরাতে চায় না। ওকে, আমরা একটা কোয়েশ্চেনে আসবো কমেন্ট থেকে। সাব্বির ভাই কি কখনো কোনো ম্যাচে নার্ভাস ফিল করেছিলেন? এমন লাগছিল কি যে আপনাকে দিয়ে হবে না? অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, নার্ভাসনেস সবারই আসে, বাট সেলফ কনফিডেন্স ভেরি ইম্পর্টেন্ট। যখন আমার কাছে নার্ভাস মনে হয় যে আমার কাছে নার্ভাস মনে হচ্ছে, তো আমার কাছে দেশের মধ্যে মনে হয় যে এতগুলো লোক আমার সাপোর্ট করছে, বাংলাদেশকে চেয়ার করছে। সো এই কনফিডেন্সটা আমার কাছে সবসময় খুবই একটা ম্যাজিকের মতো কাজ করে। যে এই নামটা যদি কখনো বাংলাদেশ বলে চিল্লায় বা হয়তো সাব্বির বলে যদি কোনো চেয়ার করে, তো আমার কাছে একটা ম্যাজিকের মনে একটা কনফিডেন্স বিল্ড আপ করে। সো আমার কাছে মনে হয় যে তখন মনে হয় যে না, আমাকে এটা পারতে হবে, এবং এটা আমি দেশের জন্য আমাকে খেলে হোক নিজেকে ঠিকঠাক করে খেলাটা আমার কাছে মনে হয় এটা স্বাবলম্বীর মতো হবে, এবং এটা আমার কাছে ম্যাজিকের মতো কাজ করে, আগে বললাম।
সো সেলফ কনফিডেন্স আমার কাছে তখন খুব বিল্ড আপ হয়, এবং আমার কাছে খুব মনে হয় যে সেলফ কনফিডেন্স ভেরি ইম্পর্টেন্ট সেই সময়। ওকে, আমরা শেষ করার আগে মানে আমাদের লাস্ট কোয়েশ্চেনের আগে কমেন্ট থেকে আরেকটা কোয়েশ্চেন নিব, সেম তানজিদা ইসলামেরই। সাব্বির ভাইয়ার প্রিয় ব্যক্তিত্ব কে, সে জানতে চাচ্ছি। ভাই এটা কি আপনার ফ্রেন্ড নাকি? বারবার একই আপনি ওই ফোন ওরই এসএমএস করতে, ওরই আপনার কমেন্ট করতেছেন। আমি চিনি না আসলে, কমেন্ট আসছে তুলে দিচ্ছি। নাকি আর কেউ কমেন্ট আমি করতেছে না, দেখেন সাব্বির ভাইয়ের প্রিয় ব্যক্তিত্ব, টাফ টাফ ভেরি টাফ কোশ্চেন। আমি ফলো করতে প্রিয় ব্যক্তিতে মুশফিক রহিম বলতে পারেন, যে আমি ওনাকে আমি ফলো করি, ওনাকে ফলো করি, এবং ওনার যে ডিসিপ্লিন ওয়েতে কাজ করে চেষ্টা করি ওনার মতো করার জন্য। বাট অনেক সময় হয়, অনেক সময় হয় না, বাট চেষ্টা করি নিজের মতো করে কাজ করার জন্য। সো বলতে পারেন যে মুশফিক রহিম বলতে পারেন। ওকে, আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেনে যাব, আমরা প্রায় শেষের দিকে আসছি। আমরা সবার কাছে একটা কমন কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনাদের সবার চোখে 5 বছর পর বাংলাদেশ দলের যে অবস্থানটা, এটা সবার মানে সবার চোখ থেকে মানে সবার এন্ড থেকে পার্সপেক্টিভ থেকে আমরা একটু জানতে চাই। মানে আপনারা 5 বছর পর বাংলাদেশ ন্যাশনাল টিমকে কোথায় দেখতে চান? সিনিয়র ভাই আছে, বলুক। সিনিয়র ভাই আগে সাইফুল ভাই বলেন, এরপর সাব্বির ভাই, এরপর আমি, এরপর দীপু। আচ্ছা, না আমার কাছে মনে হয় আমি এই মুহূর্তে মনে নেই কে বলেছেন কথাটি, যে একটা দেশের যখন আন্ডার 19 বা যুব দল যখন বিশ্বকাপ জিততে শিখে, তখন কিন্তু তার সিনিয়র দলটা কিন্তু সেই বিশ্বকাপ পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। আমার ঠিক মনে নেই, বড় একটা ক্রিকেটার বলেছেন। বাংলাদেশ কিন্তু এই যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়টা, এটা এত বড় বুস্টার করেছে বা এত বড় আপনার ভূমিকা রাখবে, বাংলাদেশ কিন্তু ভবিষ্যতে যে বিশ্বকাপ জিতবে না খুব ইমিডিয়েটলি, উনিও বলেছেন ইমিডিয়েটলি বাংলাদেশ বিশ্বকাপ জিতবে, এবং তার কিন্তু উদাহরণ আমরা দেখেছি। 2015 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলেছে, 2017-তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছে। সুতরাং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের একটা সময়ের ব্যাপার, বাংলাদেশের এই দলটা দুর্দান্ত একটা দল, এবং খুব শিগগিরই আমি যদি বলি সাব্বির আছেন, যারা ব্যাটসম্যান যারা আছেন বা ক্রিকেটার আছেন, সঙ্গে আমাদের পঞ্চ পাণ্ডবের হয়তো মাশরাফি ভাইকে হয়তো দেখা যাবে না আগের ওয়ার্ল্ড কাপে, কিন্তু বাকি 4 জনকে দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি মনে করি 2023 বিশ্বকাপে বাংলাদেশের খুব একটা ভালো সুযোগ আছে বিশ্বকাপ জেতার, এবং তার নমুনা কিন্তু বা তার আভাস কিন্তু দেখিয়ে দিয়েছেন যে শাহাদাত আকবর আলীরা, যে আসলে বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে বাংলাদেশ। বাকিটুকু হচ্ছে যে ওই মুহূর্তে গিভেন যেতে বাংলাদেশ কতটুকু ভালো খেলবে, বা বাংলাদেশ তাদের যে বেস্ট শট তারা দিবে সেই বিশ্বকাপে, সেই প্রতিটি ম্যাচে। অবশ্যই আমি মনে করি, আমি খুব আশাবাদী বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ খুব শিগগিরই বিশ্বকাপ জিতবে। সেম ভাই, আমি সেম এই কথাটাই বলতাম। হয়তো আমি বলতাম হচ্ছে যে নেক্সট যে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ টিম অনেক বড় সুযোগ আছে বাংলাদেশ টিমের। কারণ আমরা দেখেন, আমরা এই ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডে যে আমরা আফ্রিকাকে হারাই ফেলছি, অলমোস্ট নিজনকে আমরা ধরে ফেলছিলাম, ওয়েস্ট ইন্ডিজ জিতে ফেলছি, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার সাথে আমরা খুব ভালো কন্টেস্টে গেছি। তো আমার কাছে মনে হয় না অত দূরে আমরা ওয়ার্ল্ড কাপ জেতাতে। ইনশাল্লাহ আশাবাদী আমরা যে নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা খুব ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ। এটা আমার কাছে মনে হয় যে আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপে খুব ভালো টিম হয়ে ভালো রেজাল্ট করার চেষ্টা আছে আমাদের। ওকে, এবং ঘরে মানে ভারতে এই বিশ্বকাপ তো অনেকটা পরিচিত কন্ডিশন। রাইট। রাবি ভাই। আচ্ছা, সবাই তো ওয়ানডে নিয়ে বলছে, আমি বলি একটু টেস্ট নিয়ে। আমি যেহেতু টেস্টে ছিলাম লাস্ট রিসেন্টলি, যে কালচারটা আমি আগে তো জানতাম না, যে কালচারটা আমি দেখছি গড়ে উঠছে আস্তে আস্তে, সবার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে সৌরভ ভাই। সবার মধ্যে একটা প্রফেশনালিজম আসছে এখন। তো যে জিনিসটা খুব দরকারি একটা ভালো ক্রিকেট টিম হয়ে ওঠার জন্য, সবাই সবাইকে ব্যাক করছে। কারো হেল্প লাগলে কেউ কখনো না করছে না, সেটা যে কোনো কিছুই হোক। সবাই একটা ফ্যামিলির মতো সবাই সবাইকে ট্রিট করছিল। তো আই থিঙ্ক মাঠের ভিতরে পারফরমেন্সটা এটার উপর অনেকটা ডিপেন্ড করে, যে তোমার ড্রেসিং রুমের পরিবেশটা এরকম। এবং খুব ভালো পরিবেশ ছিল যখন আমি টিমের সাথে ছিলাম। অ্যান্ড আই থিঙ্ক এরকম যদি থাকে আমাদের কালচার গুলো, যদি আমরা গড়ে তুলতে পারি, আমি মনে করবো আগামী 5 বছর ইনশাল্লাহ আমরা 1 থেকে 5-এর মধ্যে ইনশাল্লাহ চলে যাবো টেস্ট র্যাঙ্কিং এ।
দীপু যদি কিছু বলতেন। জি, ভাইয়ারা তো সবাই সবকিছু বলে আসলে কভার করে দিছে। আমি আসলে রাব্বিবের সাথে একমত ছিলাম। উনি যেটা বললো আগামী 4-5 বছর পর আমরা ইনশাল্লাহ 4 থেকে 5 এর মধ্যে থাকবো ইনশাল্লাহ। আমি যেটা আশা করি আর কি। ওকে, আমরা শোটা শেষ করব সবার কাছ থেকে। এখন যেহেতু সিচুয়েশনটাই আসলে খুবই খারাপ, প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, সো সবার কাছ থেকে এটাই, সবার কাছে একটা জিনিস সবার কাছ থেকে জেনে নিব, এবং সবাই আপনার মাধ্যমে আমরা আমাদের যে দর্শকেরা আছে সবাইকে জানিয়ে দিব যে আপনাদের মাধ্যমে যে একটু সতর্কতাটা, যদি একটু সবার কাছ থেকে সতর্কতা বাণী যদি শুনতে পারতাম। সাবির ভাই স্টার্ট করে দেন। সাবির ভাই শুনতে পাচ্ছেন? রহমান ভাই, রহমান ভাই, রহমান সাবির ভাই ভাই কি শুনতে শুনতেছে না পাচ্ছেন? মনে হয়। মেবি শুনতেছে না। শুনতে পাচ্ছেন ঠিক মতো? সাইফুল ভাই শুরু করুন। হ্যাঁ, আমি শুনতে আমার পাচ্ছি। কথা শুনতে পাচ্ছেন ঠিক মতো? আমরা শুনছি, আপনি হ্যাঁ, আপনি কি আমাদের কি শুনছেন? সাবির ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো। ওকে, সাইফুল ভাই শুরু শুরু করে করেন, দেন। সাইফুল ভাই আসুন। না, ওইটাই যে আসলে যে বিষয়টা বারবার বলা হচ্ছে যে ওই যে দূরত্ব, সামাজিক দূরত্ব বজায় রেখে আসলে যেভাবে নিজেকে নিরাপদ রাখা। আমরা দেখছি যে যখনই বাংলাদেশে এই করোনা ভাইরাসের যে পিক টাইমটা, সেই মুহূর্তে সরকার আসলে লকডাউনটা তুলে দিয়েছে। অফিস কলকারখানা সীমিত পরিসরে চলছে বা গণপরিবহনও সীমিত পরিসরে চলছে, কিন্তু সীমিত পরিসরে হলো স্বাস্থ্যবিধি মেনে যে গণপরিবহন চলছে না কিন্তু আমরা যদি দেখি। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকিটাও অনেক বেড়ে যাচ্ছে। আমরা দেখছি প্রতিদিনই কিন্তু মৃত্যু সংখ্যা বাড়ছে বা উঠানামা করছে। সুতরাং এটি কিন্তু অনেক চিন্তার বিষয়। তারপর আমি বলবো যে সবাইকে সচেতন হতে হবে। এই সবকিছু হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমরা যেই কথাগুলো শুনছি যে এই রোগটা হয়তো যতদিন না ভ্যাকসিন আবিষ্কার হবে ততদিন পর্যন্ত এই মহামারীটা পৃথিবীতে থাকবে, এবং অনেকে বলছেন যে এটা হয়তো আগামী 2-3 বছর স্টে করতে পারে। সুতরাং আমাদের সবাইকে সচেতন হতে হবে। সচেতনতা দ্বারা আসলে বিকল্প নেই। স্বাস্থ্য সচেতন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, এবং যে বিষয়গুলো সবসময় বলা হচ্ছে যে হাত 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 মুখ ধোয়া বা স্যানিটাইজ করা, নিজেকে এই বিষয়গুলো তো সবাই জানে, বা মাস্ক পরে থাকা, এগুলো অবশ্যই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সবাইকে ব্যক্তিগতভাবে খুব সচেতন হতে হবে, যেটি আগামী দিনগুলোতে মানুষের ভালো স্বাস্থ্য বা ভালো থাকতে সহায়তা করবে। এবং এখন যদি আমরা দূরত্ব বজায় রাখি, সবাই আমরা লকডাউন কে মেনে চলি, আমাদের কিন্তু এই যে আমরা এখন দূরে আছি, এই দূরে থাকাটা কিন্তু ভবিষ্যতে আমরা কাছে একসাথে থাকার জন্য। সুতরাং এটাকে মেনে আমরা যদি ভালো থাকতে পারি, ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ একসাথে আনন্দ করতে পারবো, বা এই সুন্দর পৃথিবীতে আমরা থাকতে পারবো। সাবির ভাই এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আবির ভাই, আমি একটা কথা বলি, সবাই যেহেতু আছেন, আমি কিন্তু 30 মিনিট আমার থাকার কথা, আমার ফ্যামিলি প্রোগ্রাম চলতেছে। আমি আবির ভাই সেটা জানে ভালো মতো। সো আমার এত মজা লাগছে এই অনুষ্ঠানটা দেখে এবং আড্ডাটা শুনে, আসলে খুব ভালো আছে, এবং এইটা পুরোটা শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে। আর একটা কথা বলবো যে করোনার ফ্যাক্ট হিসাবে বলবো যে যে প্রথমত নিজের সচেতনতা, সুস্থতা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফ্যামিলি মেম্বার্স আছে, দেশের লোক আছে এবং পাড়া প্রতিবেশীর লোক আছে, তারাও এফেক্টিভ আছে। আই থিঙ্ক সব জায়গাতে ছড়িয়ে পড়ছে। তো মোস্ট ইম্পর্টেন্ট থিং যে নিজের সেফ থাকা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে নিজের বাসা আছে, সো সচেতনতা অবলম্বন করবো, লকডাউনটা মেনে চলবো। যেহেতু এখন লকডাউন ছুটে দিয়েছে, তারপরেও আমরা নিজেদের যে সেফটির জন্য আমরা ওটা মেনে চলবো। স্বাস্থ্যবিধি যেগুলা অবলম্বন দিছে, সূচি দিছে, ওগুলা মেনে চলবো। সো এগুলা মেনে চললে আমরা ইনশাল্লাহ এগুলা ওভারকাম করবো। হয়তো বা একটু দেরি হবে, বাট আমরা ইনশাল্লাহ ওভারকাম করে আবার আমাদের যে পেশায় ইনশাল্লাহ আবার চেষ্টা করবো ব্যাক করার জন্য। ওকে, আমরা রাব্বি ভাইয়ের কাছে একটু যাবো। আসলে সেম কথাই বারবার ঘুরে ফিরে করোনার জন্য সেম কথাই আসে যে রাব্বি ভাই একটু রাব্বি ভাই, আপনি এবং দীপু শেষ করবেন হচ্ছে কি চিটাঙের ভাষায় সেটা বলে, মানে করোনার সতর্কতা যদি একটু চিটাঙের ভাষায় বলতে। যে আরো দুজন আছে, ওরা বুঝবে না তো।
আমি 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 আমার বাসা তো চট্টগ্রাম, পতেঙ্গা। ও রহমান ভাই, আচ্ছা সমস্যা নাই, তাহলে বলি এই করোনাতুন বাঁচিবার বড় উপায় যদি পরিষ্কার পরিচ্ছন্নতা হাত, আর আমরা যে জিনিস জানি আতুন করে, আর সব বেশি বেশি গরম পানি দিয়ে এখানে এখানে গরম করে ডেলি 3-4 বার, আর ডেলি 3-4 বার রং সাহন করে। আর কেউ যদি আমরা বাইরন বাসার তো যদি বাইরন বাসার ঢুকিবের আগে জুতাগান 2 লইউন একখানা, আর ওনারা ব্যাকে জানান কি কি গরম ফরিত নো, তো আমাদের যে জিনিসটি আছে তিন ওনারা কেন আইতনে না জানি। এই রোমান ভাইয়ের বাড়ি, রোমান ভাইয়ের নানার বাড়ি কিন্তু চিটাগাং এ, জানেন কি আপনারা? হ্যাঁ বললো, সে বললো, শুরুতেই বলেছিল। নানার বাড়ি না দাদার বাড়ি? নানার বাড়ি কি দাদার বাড়ি ভাই? মনে হয় নানা বাড়ি বলেছিল, নানা বাড়ি বলেছিল। নানা বাড়ির আশেই বলেছিল। না তাহলে নানা জব করতো, এই ধরনের কি বলেছিল। ও আচ্ছা আচ্ছা। না আমি রাবির কন্টিনিউ করুন। নানার বাড়ি কোনো একটা কিছু চিটাগাং এ আছে ওনাদের। রাবির কি বলা শেষ? বালা থাকুন, সুস্থ থাকুন, আর ওকে দত্তর ফারুন বাসা কোন বাইন হইন। ওকে দীপু, আমারও কি ভাই চিটাগাং ভাষায় বলতে হবে নাকি? হ্যাঁ চিটাং এর ভাষায়। আচ্ছা বল দীপু বল। আয় আয় আর কি হইম, আর বড় ভাই এখন তো কাবার করে দিয়ে, তো আসলে আরা এগিন মানে চলন করিব। এখন যে অবস্থা আছে আর খুব কষ্ট, এবার স্বাভাবিক দেখ কোনো তুন কষ্ট লাগে, স্বাভাবিক ব্যাপার মাথাত বা মেন্টালি একখান খারাপ দিক দিয়ে যাদেরই, কিন্তু আসলে এবার তুমি কাবার করি বললে আর তুমি সাহায্য করম করিব, আর যারা আছি আর ব্যাক কোণে মিলে যদি সাহায্য করি ইনশাল্লাহ দেশগান উন্নত হইব। তো মেন্টালি আসলে স্ট্রং থাকুন পড়িব একখানে হতা, আর স্বাস্থ্যবিধি যদি মানি চলে ইনশাল্লাহ আর ভালো থাকবেন, দেখবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ভাই ট্রান্সলেট করে দেন একটু প্লিজ। ওকে ভাই বাংলায় ট্রান্সলেট করে দেন না একটু ভাই। আমি একটু অ্যাড করতে চাই। হ্যাঁ শিওর শিওর সাইবুল ভাই, এখন আপনার কাছে যেতাম, আপনি শেষ করেন। যেটি হচ্ছে যে আমরা দেখেছি ক্রিকেটার হচ্ছে মাঠের নায়ক, কিন্তু তারা এই জাতির দুর্যোগকালে তারা যেভাবে দেশের জন্য এগিয়ে এসেছেন, আমি বলবো যে এটা অনেক বড়। আমি নিশ্চিত সাব্বির, রাব্বি, সাদাত যার যার জায়গা থেকে খুবই নিশ্চয়ভাবে সাহায্য করেছেন, মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। আমাদের যারা সিনিয়র ক্রিকেটার আছেন তারাও কিন্তু যার যার জায়গা থেকে, হয়তো সেটা মিডিয়াতে এসেছে, আমরা হয়তো সেটা কাভার করেছি বা প্রয়োজনেই করতে হয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু সব ক্রিকেটার, সব ফুটবলার, আমি যদি বলি ক্রিকেটাররা বাংলাদেশে তারা আইকন, এবং তারা কিন্তু এই দুর্যোগ যেভাবে আইকনিক হিসেবে কাজ করেছে, আমি মনে করি জাতি এটা সারা জীবন মনে রাখবে এবং এটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে যে তারা শুধু মাঠেই খেলেই মানুষকে আনন্দ দেয় না, কিন্তু মানুষের প্রয়োজনে তারা এগিয়ে আসতে পারেন, দুর্যোগের মুহূর্তে তারা তাদের হাত বাড়িয়ে দিতে পারেন, তারা কিভাবে এগিয়ে এসেছেন। আমরা মানে সব জায়গায় আমি দেখি, আমি যদি অনেক বড় বড় শিল্পপতি আছেন এই দেশে যারা ওইভাবে এগিয়ে আসেননি, কিন্তু ক্রিকেটাররা তাদের বেতনের একটা অংশ তারা একদম প্যান্ডেমিক যখন শুরু হয়েছিল মার্চে শুরুতে তারা তাদের বেতনের একটা অংশ দিয়ে দিয়েছিলেন। অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটাররা তারা কিন্তু তাদেরও কন্ট্রিবিউশন ছিল, তাদের এই কোচিং স্টাফ সম্ভবত 21 জন তারা যে কোচিং স্টাফ সব ক্রিকেটার মিলে সেই কন্ট্রিবিউশন করেছে। সুতরাং ক্রিকেটাররা আসলে যেভাবে এগিয়ে এসেছে আমার কাছে মনে হয় এটি পুরো জাতি স্মরণ করবে, এবং তারা দেশের মানুষের কাছে তারা যে আসলে একটা উঁচুতে আছে সেটি আরো তারা উঁচুতে উঠেছে। ওকে সবাইকে ধন্যবাদ। আরেকটা ইনভাইটেশন, সেটা হচ্ছে কি আজকে আমাদের আরেকটা গেস্ট ছিল ডেইলি ক্রিকেটের সিইও রবিউল আলম ভাইয়া। আজকে উনি জয়েন করতে পারেনি শুধুমাত্র একটা কারণে, আপনার 10টায় ডেইলি ক্রিকেট পেজ থেকে তামিম ইকবাল ভাইয়া লাইভে আসছে, তো যে কারণে আসলে উনি জয়েন করতে পারেনি। সো সবাইকে একটা ইনভিটেশন থাকবে, ডেইলি ক্রিকেট রাত 10টায় তামিম ভাই আসছে লাইভে। সবার প্রতি একটা অনুরোধ। থ্যাংক ইউ এভরিওয়ান। সাব্বির ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। 30 মিনিটস আমার থেকে সময় চেয়ে এনেছিলেন, বাট শেষ পর্যন্ত আমাদের একদম শেষ পর্যন্ত ছিলেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসলে সবাই অনেক মজা করছি, আড্ডা মারছি, আসলে সময়টা খুব সুন্দর গেছে।
থ্যাংক ইউ সাইফুল ভাই, থ্যাংক ইউ দীপু ভাইয়া, অল দ্য বেস্ট ফর ফিউচার, অ্যান্ড থ্যাংক ইউ রাব্বি। যেখানে থাকবি ভালো থাকবি ভাই। আর Thank you, আবির ভাই। ভাই অনেক ধন্যবাদ সবাইকে ইনভাইট করার জন্য। আশা করি আবার দেখা হবে ইনশাআল্লাহ, সব ঠিকঠাক থাকলে। ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সাব্বির ভাই, থ্যাংক ইউ দীপু, থ্যাংক ইউ আবির। সাইফুল ভাই ইনশাআল্লাহ দেখা Thank- হবে মাঠে ইনশাআল্লাহ থ্যাংক ইউ আবার। ভাইয়ারা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। না, আমারও খুব ভালো লেগেছে যে এই ধরনের একটা প্ল্যাটফর্মে লাইভে আসা, আমি কখনো আসলে এটাই আমার জন্য প্রথম। আমার খুব ভালো লেগেছে যে লাইভ তো করি, আমি যখন মানে প্রেজেন্টার হিসেবে আমি হোস্ট করি, গেস্টের সাথে প্রশ্ন করি, সেটা এক ধরনের একটা প্ল্যাটফর্ম, কিন্তু এই ধরনের প্ল্যাটফর্মে আসলে আড্ডা দেয়া, আমরা আড্ডা দিয়েছি, একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, আমি খুব এনজয় করেছি। সুতরাং সাব্বির, রাব্বি বা শাহাদাত, সবাইকে ধন্যবাদ, আবিরকে বিশেষ করে ধন্যবাদ যে আসলে এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি খুব এনজয় করেছি। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে মাঠে বা মাঠের বাইরে। সেদিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি যে কখন আমরা আসলে সেই সুদিনের অপেক্ষায় সুদিনে ফিরতে পারবো। ধন্যবাদ ইনশাআল্লাহ। সাইফুল ভাই আপনাকেও। আপনার আপনার আপনি অনেক ব্যস্ত থাকেন, সম্ভবত আজকে ফ্রি, যে কারণে আমাদেরকে একটু সময় দিতে পেরেছেন। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। রাবি ভাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনি সবাইকে ভাই। সময় দিচ্ছেন রাবি ভাই আমাদের। থ্যাংক ইউ ভাই। দীপু, তোমাকেও ভাইয়া থ্যাংক ইউ জয়েন করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আনার জন্য। থ্যাংক ইউ। সবাইকে অনেক আল্লাহ অনেক হাফেজ ধন্যবাদ। সবাই, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আল্লাহ হাফেজ। ওকে, আজকে আমাদের ফার্স্ট এপিসোড ছিল আমাদের শোটার। আশা করি সবাই এনজয় করেছেন, যারাই দেখেছেন। আমাদের প্রায় খুব ভালোই লাইভ ভিউয়ার্স ছিল অ্যাজ আ নিউ পেজ। সো থ্যাংক ইউ সবাইকে আবার। আমাদের নেক্সট এপিসোড আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ। আমরা এখন থেকে এই শোটা রেগুলার বেসিসে করতে চেষ্টা করব, প্রতি বৃহস্পতিবার রাত 8:30টায়। সকলকে দেখার আমন্ত্রণ রইল। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, রাত 10:30টায় লাইভে আসছে তামিম ভাই আমাদের ডেইলি ক্রিকেট পেজ থেকে, সবাইকে দেখার আমন্ত্রণ রইল। এই বলে আমরা বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।